জি রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আরেকবার ডাকার জন্য। আপনাকে এবং ভূত এফএমের সকল লিসেনার্সকে আমি জানাতে চাই মাহে রমজানের শুভেচ্ছা। জি রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছেন মোজাম্মেল হক নামের একজন ভদ্রলোক। তার বিষয়ে শোনার ঘটনায় চলে যাই। উনি হচ্ছেন পেশায় একজন সিএনজি ড্রাইভার। তো ঘটনাটি ঘটে সিলেট জেলার চুরখাই নামক জায়গায় ঘটনা। তো ঘটনাটি ঘটে আজ থেকে 8 বছর আগে। তো আমি তার বাসার বর্ণনাটা একটু দিয়ে নিচ্ছি। তো উনি যে বাসাটা থাকতেন সেই বাসাটা হচ্ছে 4 তলার একটি বিল্ডিং এবং তার নিচতলায় হচ্ছে 2-3টা দোকানের মতো ছিল। আর সেকেন্ড ফ্লোরে উনি থাকতেন, আর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের আপনার ছাদগুলো ঢালাই দেওয়া ছিল। আর ওনার বাসাটা ছিল মূল সড়কের একেবারে উপরেই ছিল। আর ওনার বাসার আশেপাশে তেমন কোনো বাসাটা ছিল না, জাস্ট বাসাতে আরো বাসায় ক্ষেত ছিল। তো উনি যখন সেই বাসাটা প্রথম ভাড়া নেন তখন উনি বাসায় গিয়ে যোগাযোগ করেন যে উনি রাস্তার দিকে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা ভাড়া নিবেন। তো বাসাটা বেশ সরু ছিল, তো 2টা ফ্ল্যাটই ছিল প্রতিটা ফ্লোরে। তো উনি চিন্তা করলেন যে উনি রাস্তার দিকে যে বারেন্দাওয়ালা যে ফ্ল্যাটটা আছে উনি এই ফ্ল্যাটটা ভাড়া নিবেন। তো উনি সেই বাসার ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, কজ বাসার যে ওনার ছিলেন উনি চিটাগং থাকতেন। তো উনি ম্যানেজারের সাথে কথা বলেন, ম্যানেজার ওনাকে যেটা বলেন যে ওই ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে, উনি যদি চান তাহলে পিছনের ফ্ল্যাটটা ভাড়া নিতে পারেন। তো উনি রাজি হয়ে যান, পিছনের ফ্ল্যাটটা ভাড়া নেন। তো ওনার ফ্ল্যাটে 2টা রুম ছিল। তো উনি সেখানে ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা উনি থাকা শুরু করলেন। তো সপ্তাহ 2-3 একার মতো যায়, বাট ওই সামনের যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে কারা ভাড়া থাকতেছে বা কে উনি কিছুই কিন্তু দেখতে পারেন এই 2-3 সপ্তাহের মধ্যে। এটলিস্ট দেখতে পাওয়ার কথা, চলাফেরা করার সময় এটলিস্ট দেখতে পাওয়ার কথা, বাট উনি কিছুই দেখতে পাননি। তো যাই হোক, যখন রাসেল ভাই তারা ওই ফ্ল্যাটে থাকা শুরু করলেন, তো 2-3 সপ্তাহ পর থেকে তারা যেটা এক্সপিরিয়েন্স করলেন যে রাতের বেলা মনে হচ্ছে যে আপনার ওনাদের যে পাশে যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটে যদি আপনার অনেকগুলো মানুষ যখন কোনো সেমিনারে একসাথে কথা বলে যেরকম সাউন্ড হবে বা হইচই করলে যেরকম সাউন্ড হবে এরকম শব্দ ওনারা শুনতে পেতেন রাতের বেলা। আর ওনারা যেটা আরো শুনতে পেতেন সেটা হচ্ছে যে ভারী কোনো আসবাবপত্র রুমের যদি ফ্লোর ঘেঁষে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া হয় যেরকম একটি গড়গড় গড়গড় শব্দ হবে, ঠিক এরকম একটা শব্দ আসছে। তো ওনারা পরদিন সকালবেলা সেই বাসার ম্যানেজারকে বলে যে পাশের ফ্ল্যাটে মানে কাদেরকে ভাড়া দিচ্ছেন, এরকম রাতের বেলা তো অনেক শব্দ হইচই হয় সেখানে। তো ম্যানেজার যেটা বলে যে ওখানে একজন হাজবেন্ড এন্ড ওয়াইফকে ভাড়া দেওয়া হয়েছে, আর যেহেতু রাতের বেলা তো শব্দ হয় এটা তো হওয়ার কথা না, কিন্তু ওনারা 2জনই থাকতেন। আচ্ছা। তো যাই হোক, এভাবে চলতে লাগলো। তো একদিনকার কথা, তো মোজাম্মেল হক যিনি, তখন উনি সিলেটে উনি লেটেস্ট মাইক্রোবাস চালাতেন। তো উনি বাসায় ফিরতেন রাত 11টা 11:30 এরকম লেট করে ফিরতেন। তো ওনার বউ সারাদিন বাসায় থাকতেন। তো ওনার স্ত্রী একদিন দোকান থেকে বাসায় আসার সময় সিঁড়িতে ওঠার সময় উনি দেখতেন যে সামনের যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটের দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং তাকে দেখতে অনেকটা উদ্বাস্তুর মতো লাগছে, মানে মনে হচ্ছে যে পাগলের মতো কেউ একজন, উস্কো খুস্কো চুল। তো তাকে দেখে মনে হলো যে সে খুব তাড়াহুড়া করে রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তো এটা দেখার পর উনি এটাকে নর্মালি নিলেন, উনি রুমে চলে আসেন। তো ওনার হাজবেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করেন। তো একদিনকার কথা রাসেল ভাই, তারা ঘুমিয়েছিলেন খুব ফজরের দিকে। আচ্ছা। তাদের দরজায় খুব জোরে জোরে নক হচ্ছে এবং তাদের ঘুম ভেঙে যায়। তারা ঘুম ভেঙে যাওয়ার পর তারা তখন দরজা খুলে বেরিয়ে দেখে যে একজন ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলতেছেন যে উনি পাশের ফ্ল্যাটে থাকেন। পাশের ফ্ল্যাটে থাকেন? জি। আচ্ছা। তো উনি বলেন যে আপনারা একটু কাইন্ডলি একটু আমার ফ্ল্যাটে একটু আসেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মানে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। তো ওনারা যখন যায়, মোজাম্মেল হক আর ওনার ওয়াইফ যখন সেই ফ্ল্যাটটা যায়, তারা গিয়ে দেখে যে ওই লোকের যে স্ত্রী তার ফাঁসি দেওয়া লাশ সেই তাদের বেডরুমের সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এবং রুমের এনভায়রনমেন্টটা হচ্ছে যে রুমের মধ্যে ছড়ানো ছিটানো রক্তের দাগ ছিল। আচ্ছা। তো এটা দেখার পর তারা বেশ ভয় পেয়েছে। এটা কি মানে সবাই দেখেছে? হ্যাঁ, এটা ওনারা দেখেছেন, প্লাস বাসার যে ম্যানেজার ছিল উনিও দেখেছেন পরবর্তীতে। আচ্ছা। তো ওনারা যখন রাসেল ভাই এটা দেখলেন, তো ওনারা দেখার পর বাসার ম্যানেজারকে খবর দেন। ম্যানেজার যেটা করেন যে ম্যানেজার দোকানের ভিতরেই থাকতেন। তো ম্যানেজারকে খবর দেওয়ার পর ম্যানেজার যেটা করে যে উনি পুলিশকে খবর দেয়। তো পুলিশ আসার পর সেই লাশকে সেখান থেকে নামানো হয়। তো পুলিশ এসে যথারীতি সেই লাশ নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য। তো পোস্টমর্টম করার জন্য যখন পুলিশ সেই লাশটি নিয়ে যায় তখন তার হাজবেন্ডকেও কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। যেহেতু সুসাইড করলে তো আর রুমের এনভায়রনমেন্ট এরকম থাকার কথা না। তো ওনার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার পর তারা সেই রুমটা লক করে দেয় বাসার ম্যানেজার। তো ওনার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার পর প্রায় সপ্তাহখানেক আর কোনো কিছু হয়নি, ওই রুমটা ভাবেই তালাবদ্ধ ভাবে ছিল। তো তারপর থেকে রাসেল ভাই তারা যা এক্সপিরিয়েন্স করা শুরু করলো সেগুলো অনেকই ভয়ঙ্কর ছিল। আচ্ছা। যে রাতের বেলা এরকম হয়েছে যে তারা শুয়ে আছেন, হাজবেন্ড আর ওয়াইফ দুজন শুয়ে আছেন, কিন্তু পাশের রুম থেকে মনে হচ্ছে কোন একজন মেয়ে মানুষের আর্তনাদের চিৎকার ভেসে আসছে এরকম। আচ্ছা। তো এরকম ওনারা কিন্তু প্রায় শুনতেন। এটা কি রেগুলারই হতো? হ্যাঁ। তো প্রথম রাসেল ওনারা ভাবেন যে হয়তো রাস্তা বা বাইরে থেকে আসছে। তো বাইরে থেকেও আসার কথা না, যেহেতু নেইবার্স বলতে গেলে আশেপাশে কেউ নেই, বেশ দূরে দূরে বাসা, চারপাশে ক্ষেত। তো একদিন যেটা হয় যে ওনার হাজবেন্ড মোজাম্মেল হক যিনি, উনি রাতে খুব লেট করে বাসায় ফিরেন। আচ্ছা। তখন রাত 1:30 2টা এরকম বাজে। তো ওনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজন খেতে বসে।
হুম হুম, তো খেতে বসার পরে ওনারা স্পষ্ট শুনেন দুইজন একসাথে হুম হুম, যে ওনাদের পাশে যে ফ্ল্যাটটা ছিল, মনে হলো কেউ একজন দরজা খুলে বের হলো। বের হয়ে সিঁড়িতে যদি আমরা 2-3টে স্টেপ বাদ দিয়ে যদি লাফ দিয়ে উঠি যখন হুম হুম, দ্রুত, যেরকম হুম একটা হুম। ধপাস ধপাস শব্দ হয়, ঠিক মনে হলো কেউ একজন রুম থেকে বেরিয়ে ঠিক এভাবে ছাদে চলে গেল। আচ্ছা। তো তারা খাওয়া দাওয়া করতেছিলেন এবং একটা সময় তারা আবার শুনলেন যে কেউ একজন নেমে এসে সেই রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তো তারা ভাবে যে হয়তো ভাড়া টাড়া হয়ে গেছে সেই রুমটা। তো তারা যথারীতি ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়ার পর রাসেল ভাই, তারা সকালবেলা যখন ঘুম থেকে উঠে তার হাজবেন্ড ওই ম্যানেজারকে বলে, যিনি দোকানদার ছিলেন তাকে বলেন যে এরকম আপনার কি এই পাশের রুমটা ভাড়া দিচ্ছেন? হুম হুম, তখন উনি যেটা বলেন, তো এটা শুনে উনি বেশ অবাক হয়ে যান। তো উনি বলেন যে এটা তো ভাড়া দেওয়া সম্ভব না, কজ আগের যারা ভাড়া ছিল সেখানে, হুম হুম। তো তাদের মালপত্র এখনো রয়ে গেছে। আচ্ছা, তাই ওনারা ওই ফ্ল্যাটটা এখনো কারো কাছে ভাড়া দিতে পারেন। ভাড়াই দেয় না এখনো হ্যাঁ। পর্যন্ত। কিন্তু ওনারা কিন্তু দিব্যি রাতের বেলা একজনের মানে সেখানে যে মানুষজন আছে সেই অস্তিত্ব যেমন টের পাওয়া যাচ্ছিল, নানান ধরনের জিনিসপত্র মনে হচ্ছিল যে ওখানে মানুষজন থাকেই, জি রাসেল ভাই, কিন্তু ওইখানে ওই ভাড়াটা মানে তার মানে আসলে কারো কেউ কেউ ছিলই কেউ না। থাকে না রাসেল ভাই, কজ ওটা তো ওই লাশ নিয়ে যাওয়ার পর থেকে ওটা লক ছিল রুমটা। একদম। আরেকটা মজার কথা হচ্ছে যে আপনার ওনারা যখন এগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করলেন, তো একদিন যেটা হয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে ওনার ওয়াইফ মোজাম্মেল হক বাইরে ছিলেন। তো ওনার ওয়াইফ বিকালবেলা ঘুমিয়েছিলেন, হুম হুম, ওনার এক ছেলে এক মেয়েকে নিয়ে। তো ওনার মাগরিবের কিছুক্ষণ আগে, আধা ঘন্টা ঘন্টাখানেক আগে ওনার ঘুম ভেঙে যায়, ওনার ওয়াইফের। হুম হুম, তিনি ঘুম ভেঙে যাওয়ার পর দেখেন যে ওনার যে ফ্ল্যাটের যে মেইন গেটটা রয়েছে, মেইন দরজাটা রয়েছে, হুম হুম। এটা খোলা। আচ্ছা। তো ওনার আসল ভাই মেইন দরজাটা হচ্ছিল আপনার উপরে যে ছিটকানি দেওয়া, হুম হুম, ওটা খোলা ছিল। তো ওনার বেবির পক্ষে, ওনার বাচ্চাদের পক্ষে কিন্তু বের হয়ে সেই ছিটকানি খুলে রুম থেকে বের হওয়ার কথা না। আচ্ছা উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার 6-7 বছরের মেয়েটা রুমের মধ্যে নেই। আচ্ছা। রুমের মধ্যে নেই বলতে গেলে ওনার ওয়াইফ তাকে খোঁজাখুঁজি করে, প্রথমে উনি ছাদে চলে যান যে ছাদে মানে খেলাধুলা করতে পারে। তো উনি ছাদে গিয়েও দেখলেন নেই, এবং রাস্তার নিচে নেমে ওইখানে মানে কোথায় পাননি বাচ্চাটাকে। আচ্ছা। আর আশেপাশে যেহেতু কোনো নেইবার ছিল না যে কারো বাসায় গিয়ে খেলাধুলা করবে এরকম। হুম হুম, তো ঠিক মাগরিবের আজান দিবে দিবে এমন একটা সময় রাসেল ভাই তার বেবিটা ঘরে আসে। হুম হুম, তো তার বেবিটা মেয়েটা আসার পর তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে এতক্ষণ, হুম হুম। তোমাকে আমরা তখন খোঁজাখুঁজি করলাম। তো রাসেল ভাই তার রিপ্লাইটা কিন্তু খুবই উইয়ার্ড ছিল। আচ্ছা সে তার আম্মাকে যেটা বলে যে আমি পাশের ফ্ল্যাটের আন্টির কাছে ছিলাম। আচ্ছা। এটা কিন্তু রাসেল ভাই ফুললি কোয়াইট ইম্পসিবল যে পাশের ফ্ল্যাটে কেউ থাকেই না তখন। সেটাই সেটাই। এটা শোনার পর রাসেল ভাই তারা বেশ ভয় পেয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ফ্ল্যাটটা ছেড়ে দিবেন। খুবই স্বাভাবিক, এবং এর পরে আসলে কারো সেখানে মানে থাকার সাহস হওয়ার কথাও না। এন্ড থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই এরপর কিন্তু আরেকটু আছে? হ্যাঁ, ওকে ওকে, শুনি তো তাহলে। রাসেল ভাই তারপর যেটা হয়, তারা যখন চিন্তা করে যে ফ্ল্যাটটা ছেড়ে দিবে, হুম হুম, তার কিছুদিন পরেই সেখানে দুজন বোন এসে সেই রুমটা ভাড়া নেয়। আচ্ছা। তো তাদের যেটা ছিল যে তাদের বড় বোনটা যে ছিল সে স্থানীয় এক এনজিও তে কাজ করতেন, হুম হুম, আর তার ছোট বোনটা তার সাথে থাকতো। আচ্ছা। তো যখন তারা ভাড়া নিল, তারা তাদের ওই আগের ফ্যামিলির ওই আসবাবপত্রগুলি ব্যবহার করতেন। তো তারা ভাড়া আসার পর তারা মনে একটু সাহস সঞ্চার হয় তাদের যে পাশে তো একটা নেইবার্স আসছেই। তো ওনারা থাকা শুরু করলেন। তো তারা ভাড়া নেওয়ার পর থেকে তাদের সাথে ভালো কমিউনিকেশন ছিল তাদের, তারা আর এইসব জিনিস এক্সপিরিয়েন্স করা বন্ধ হয়ে যায় তাদের। তো যারা ভাড়া নিল তাদের সাথে ঘটনাগুলো ঘটা শুরু হয় ওই রুমটার মধ্যে, যে তারা রাতেবেলা শুনতে পায় যে তাদের কিচেন রুমে কেউ একজন কাজ করলে যেরকম শব্দ হবে জিনিসপত্র নিয়ে, ঠিক ওই রকম শব্দ হচ্ছে। তো যখন তার বড় বোনটা যায়, যে এনজিও তে জব করে, সে গিয়ে দেখে যে সেখানে কেউই নেই। আচ্ছা। তো একদিনকার ঘটনা যে তার বড় বোনটা দুপুরবেলা লাঞ্চ করার জন্য বাসায় ফিরে। তো বাসায় ফেরার পর সে অনেকক্ষণ দরজা নক টক করে, দরজার ভিতর থেকে কোনো রেসপন্স নাই, ভিতরে তার বোন ছিল। তো কোনো রেসপন্স না পেয়ে তার কাছে যে চাবিটা ছিল সেই চাবিটা দিয়ে সে রুমের দরজাটা খুলে। তো খোলার পর আসলে যেটা দেখে যে তার যে ছোট বোন ছিল রুমের মধ্যে, ঠিক আগের ফ্যামিলির মতো তারও ফাঁসি দেওয়া লাশ সেই রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আচ্ছা। তারা কিন্তু জানতো না যে আগে যে একটা ফ্যামিলি ছিল তাদের সাথে যে এরকম একটা ইনসিডেন্ট করছে। তো এটা দেখে মোজাম্মেল হক যে উনার ফ্যামিলি দেখে আগের ফ্যামিলির যে মহিলাটা ছিল যার লাশ এভাবে ঝুলতেছিল, ঠিক ওনারা ভাড়া নেওয়ার পর ওনার ছোট বোনের লাশও সেম একই ভাবে ওই একই ফ্যানে। তো এটা দেখার পর আসলে ওনারা ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে just পাশের একটা ফ্ল্যাটে, মানে পাশে একটা টিন শেড বাসা ভাড়া নেয়। তো ওনারা সেখানে ভাড়া নেওয়ার পর 3-4 মাস সেই ফ্ল্যাট আর কোনো ভাড়াটিয়া ছিল না, সেখানে পুরো খালি ছিল। তো তার কিছুদিন পর একজন হাজবেন্ড এন্ড ওয়াইফকে সেই ফ্ল্যাটটা আবার ভাড়া দেওয়া হয়। হুম হুম, তো ওনারা পরে যেটা শুনতে পায় ওই ওনাদের মুখ থেকে, আর নিচে যে ম্যানেজার যারা ভাড়া থাকতো তারা নাকি প্রতিদিন রাতেই মনে হতো যে শুনতে পেত যে উপরে কোনো আসবাবপত্র নড়াচড়া হচ্ছে, কেউ কথা বলতেছে, ইভেন মনে হচ্ছে যে সিঁড়ি দিয়ে কেউ নেমে যাচ্ছে বাসার উপরে থেকে। তো থার্ড যে ফ্যামিলিটাকে ভাড়া দেওয়া হয় তার হাজবেন্ড এন্ড ওয়াইফ ছিল।
তো তারা নাকি তারাও প্রথমে ওই আগের ফ্যামিলির যে আসবাবপত্রগুলো ছিল তারা সেগুলো ব্যবহার করতো, যেহেতু অলরেডি ওই ফ্যামিলির কোনো রিলেটিভ এসে সেই মালপত্রগুলো নেয়নি। তো তারা ভাড়া নেওয়ার পর থেকে তারা সেই রুমের মধ্যে মানে হঠাৎ হঠাৎ মাংস পচার একটা গন্ধ, ঠিক এরকম একটা গন্ধ রুমের মধ্যে, মানে কোত্থেকে আসছে তারা এগুলো মানে এটা সোর্স খুঁজে পাচ্ছিল না। তো তারা ম্যানেজারকে বলে যে এরকম একটা গন্ধ আসতেছে রুমের মধ্যে, প্রায় সময় আসে। তো আমরা চাচ্ছিলাম যে ওই আগের ভাড়াটিয়ার মালপত্রগুলো ওই খালি ফ্ল্যাটটা রেখে দিই। তখন ওই ম্যানেজার যেটা বলে যে ঠিক আছে, ওনারা ওনাদের মালপত্র উঠায়। বাট ওনাদের মালপত্র উঠানোর পরও ওনারা কিন্তু এরকম একটা স্মেল মাঝে মধ্যে পেতেন, বেশিরভাগ সময় ওরা রাতে পেতেন। ইভেন অনেক সময় এমন হচ্ছে যে ওনাদের ঘুম ভেঙে যায়। তো ওনারাও সেম একই জিনিস এক্সপিরিয়েন্স করা শুরু করলেন, যে মনে হচ্ছে বারান্দার মধ্যে কি একজন ফিস ফিস করে কথা বলছে, কোন একজন মেয়ে মানুষ কথা বলছে। তো একদিনকার ঘটনা যেটা হয় যে ওই থার্ড ফ্যামিলির যে হাজবেন্ড ছিল, উনি রাতের বেলা ঘুম থেকে উঠে, বলতে গেলে একটা রুমেরই ফ্ল্যাট, বড় একটা রুম, মাঝখানে পার্টিশন করা ছিল। তো উনি পানি খেতে উঠে কিচেন রুমে যায়। তো আসলে উনি পানি খাচ্ছিলেন তখন। তো উনি পানি খেয়ে জাস্ট উনার রুমের দিকে আসবেন, তখন উনি রাসেল ভাই যেটা দেখলেন যে উনার ওয়াইফ খাটে শুয়ে আছেন, এবং সেম উনার ওয়াইফের মতো দেখতে আরো একজন ওই রুমের যে সিলিং ফ্যানটা ছিল সেই ফ্যানের মধ্যে ঝুলছে। একই রকম। হ্যাঁ, উনি দুইজনকে দেখতে পান, উনার ওয়াইফ। মানে আমি খালি চিন্তা করছি যে এই সময় যারা শুনছেন তারা যদি এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করেন তাহলে কেমন হবে ব্যাপারটা। উনি হ্যাঁ। উনি দেখতেছেন আসল ভাই উনার ওয়াইফ দিব্যি খাটে শুয়ে আছেন, এবং উনার মতো সেম একজন সেই সিলিং ফ্যানের মধ্যে ঝুলতেছে। তো এটা দেখার পর আসল ভাই উনারা কিছু মনে নেই, উনি সেন্স হারিয়ে ফেলেন। তো ওনাদের মুখ থেকে ঘটনাগুলো শুনেন। তো মোজাম্মেল হক এখন ঢাকায় থাকেন। তো উনি রাসেল ভাই 2-3 বছর আগেও সিলেট যান। তো উনি গিয়ে শুনে আসেন যে সেই বিল্ডিং এর উপরে যে 2টা ফ্ল্যাট, সেটা এখন পর্যন্ত কেউ থাকে না, এবং নিচে যে দোকানগুলো ছিল রাসেল ভাই, সেই দোকানগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ দিনার আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমাদের এসএমএস করছেন, আমাদের দেখতে পাচ্ছি বিপ্রো এসএমএস করছেন আমাদেরকে। সুদীপ অধিকারী, এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালোই লেগেছে। আমাদেরকে আসলাম ফয়সাল লিখেছেন যে বহুত এফএম বেস্ট, বেনাপুর যশোর থেকে তিনি লিখেছেন। নাদিফ আমাদের এখানে লিখেছেন কেমন আছেন রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি লিখেছেন প্লিজ আমার এসএমএসটা পড়বেন, এন্ড সবাইকে জানিয়েছেন রমজান মুবারক। আমাদেরকে এছাড়াও জ্যাকলিন নাটো থেকে এসএমএস করেছেন। এছাড়াও নাইম আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। লাবিব আমাদের ডেমরা থেকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে সাব্বির এসএমএস করেছেন বোটবাজার থেকে। বিপ্রো আবারও এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরাফ হাসান আদিব ভেরি গুড তাই লিখেছেন, এটুকুই লিখেছেন। সুমি আমাদের লিখেছেন নালিতা বাড়ি থেকে, যে দিনার ভাইয়ের ঘটনা ভালো লেগেছে। কাশফি আমাদের আগারগাঁও থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই জাস্ট লাভ ভূত এফএম। এছাড়াও দেখতে পাচ্ছি কবির জিঞ্জার থেকে লিখেছেন সো নাইস স্টোরি। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন সিদ্দিক জুলাইন থেকে। আর অনেকে আমাদের এসএমএস করছেন, এবং আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে পাচ্ছি চিটাগং থেকে ফেসবুকে অনেকে লিখছেন যে অসম, এবং সাউন্ড শুনে তার কাছে খুব ভালো লাগছে, তার মানে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন তিনি। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে MD আব্দুর রহমান জামিল এখানে কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি খুব ভয় পাচ্ছি, লিখেছেন রডিন হুড। আচ্ছা, এছাড়াও তানভীর আহমেদ লিখেছেন যে ফার্স্ট গল্পটা নাইস। ফেসবুকে আমি পড়ছি কিন্তু। শাহরিয়ার RH লিখেছেন রমজানের প্রথম দিন আপনার কেমন কাটলো, মাশাআল্লাহ ভালোই কেটেছে আমাদেরকে। এছাড়াও নাইম এসএমএস করেছেন, এবং দুই ভাই মিলে, তো এসএমএস না কমেন্ট করেছেন, এখানে দুই ভাই মিলে শুনছেন। তো আপনি যদি চলে আসতে চান ফেসবুকে তাহলে চলে আসুন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে, এবং আপনি সেখানে এসে কিন্তু আপনার ঘটনাগুলো আপনার মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা একটা ব্রেকে যাবো, আমরা একটা ঘটনায় যাই না, আরেকটা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমরা আমাদের সাথে আপনারা যদিও ছবি তুলবেন না উনি, সুতরাং আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন, এবং তিনি রিসেন্টলি তিনি বলছেন যে তিনি একটা এরকম জিন ছাড়াতে আপনি কোনো একটা এলাকায় গিয়েছিলেন, তাই না? এবং অনেকদিন পর তিনি এসেছেন এখানে, এবং তিনি বলছিলেন যে আপনি কোন এলাকায় জিন ছাড়িয়েছেন? আমি গিয়েছিলাম শরীয়তপুর জেলা। কি সমস্যা ছিল? শরীয়তপুর জেলায় গিয়েছিলাম, সেখানে একটি এলাকার নাম ছিল বুল পাহাড়। আচ্ছা, সেখানে অনেক সমস্যা ছিল বলতে। ওই এলাকায় একটা কিছু সমস্যা আছে আপনি বলছিলেন, হ্যাঁ, ওইটা আমার কাছে খুব আজব লেগেছে, ওই এলাকারই কিছু একটা ওই সমস্যা আছে। এলাকাতেই
ওই এলাকাতে এরকম সমস্যা ছিল যে সাপ, প্রচুর সাপ ছিল। হুম হুম হুম। ওই অসংখ্য সাপের ভিতরে 2টা সাপ ছিল, যার হাজবেন্ড এবং ওয়াইফ, আচ্ছা। জিন। হুম সাপ হুম। 2টা ছিল, জিন, হাজবেন্ড এবং ওয়াইফ, এই 2টা। এই অসংখ্য সাপের ভিতরে 2টা সবসময় থাকতো। আর জিনের প্রভাবটা ওইখানে অনেক বেশি, প্রচুর বেশি। তো আচ্ছা। সেখানে এখন সেইখানে যার প্রবলেম হয়েছিল, হ্যাঁ, তার আসলে প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল তাকে জিনে আসর করেছিল, এটা আপনি কিভাবে জিন বুঝতে তাকে পারলেন? প্রভাব করেছিল। আমি সেটাকে করেছি যে আমি মাটির পাত্রতে হুম হুম। একটি তাবিজ লেখা হয়, একটি কোরআনের আয়াত লেখা হয়। সেটাকে যখন আমরা গরম চুলোর মধ্যে দেই, আগুনের মধ্যে দেওয়া হয়, তখন সেটা যদি ওর শারীরিক সমস্যা হয়ে থাকে হুম হুম। তাহলে সেটা কালো বর্ণ হবে লেখাটা। আর যদি তাকে কেউ নষ্ট করা হয়, জাদু বান মারা হয়, তাহলে সেটা সাদা বর্ণ হবে। আর জিন যদি তাকে ধরে, জিনের আসর যদি তার শরীরে থাকে, হুম হুম। তাহলে সেটা সেই পাত্রের সাথে এই লেখাটা মুছে যাবে, লাল বর্ণ হবে, আর লেখাটা থাকবে না। এই লেখাটা পাত্রের সাথে রঙের আপনারা সাথে মিশে এইভাবে যাবে। আচ্ছা, এটা তো নিয়ম, আপনি তো ওরা বুঝতে পারলেন জিনিসটা। হ্যাঁ। এবং আপনি আমাকে খুব একটা অদ্ভুত কথা, আমি এটা জানতাম না আসলে, কোনোদিন শুনি না, আজকে প্রথম শুনলাম। আপনি বলছিলেন যে আপনি সেই জিনটাকে পুড়িয়ে জ্বালিয়ে ফেলছি। জ্বালিয়ে ফেলেছেন। হ্যাঁ, আচ্ছা, জ্বালিয়ে ফেলেছেন, সেটা তো আলাদা রিচুয়াল, সেটা আপনার ব্যাপার। বাট আপনি একটু প্রসেসটা আমাদের বলেন যে কি কি হয়েছিল, আপনি কি করেছিলেন? প্রথমে মেয়েটার কাছে গেলেন, তারপরে কি কি করলেন? মেয়েটা রাত্রি সমস্যা পাইছে। হুম হুম। মেয়েটা রাত্রে যখন ঘুমাইছে, তার ঘর, হুম হুম। ওর ঘরের জানলার কপাট ছিল না। আচ্ছা। তো ঘুম থেকে চোখ খুলে দেখে হুম হুম। যে জোনাকি পোকার মতো হুম, এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। 3-4টা জোনাকি পোকার মতো 3-4টা হুম হুম। জোনাকি পোকার আলো তো নীল রং, হুম হুম। কিন্তু সেটা ছিল লাল বর্ণ, আচ্ছা আগুনের মতো। আচ্ছা। সেটা তার ঘরের মধ্যে ঘুরতেছে, হুম হুম। বাতাসের মতো উঠতেছে, জোনাকি হুম। পোকার মতো উঠতেছে। তো যখন চোখটা খুলছে, তখন ও দেখতে পাইতেছে ওর চোখের ভিতরে এইগুলো হুম। ঢুকে গেছে। আচ্ছা। একটু পর সে মানসিক ভাবে, যেমন কিছুক্ষণ পরে ও অনেক হাসতেছে, উঠে হুম হুম হুম। বসে বসে অনেক হাসতেছে, অনেক হাসতেছে। হুম হুম। তোর মা ঘুম থেকে উঠে দেখে যে মেয়েটা হাসে কেন, হুম। হঠাৎ ঘুম থেকে উঠে। তো মা জিজ্ঞেস করতেছে তুমি হাসতেছে কেন? ওর আচ্ছা। কোনো শব্দ নেই, ও হাসতেছে। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলছিল। আচ্ছা। আবার কিছুক্ষণ জ্ঞান ফিরে এসে সে বুক ধরে বলতেছে আমার অনেক বুকে যন্ত্রণা, কষ্ট পাইতেছে, কান্না করতেছে। হুম হুম হুম। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজাটা খুলে ফেলছে। আচ্ছা। দরজাটা খুলে ফেলে যখন তার গ্রামের যে পথ, বন ছিল, বাঁশ বন, সেখানে হুম। তেঁতুল গাছ, গাব গাছ, শিমুল গাছ, এরকম প্রচন্ড গাছ ছিল। হুম তো হুম। মেয়েটা যে পথ দিয়ে যেতেছিল, সেখানে কোনো বাতাস ছিল না, কোনো বাতাস বয়নি, কোনো গাছে কোনো ইয়ে নেই। কিন্তু মেয়েটা যে পথে যেতেছে, সেই বাঁশ বনটার ভিতরে শুধু দেখা যেতেছে ওই জায়গাটুক ভিতরেই প্রচুর বাতাস বইতেছে। হুম। গাছ বাঁশগুলো খুব নড়াচড়া, মানে তুফানের মতো দেখা যেতেছে, ঝড় তুফানের মতো। হুম হুম। আশপাশ কিচ্ছু না, আশপাশ সব ঠিকঠাক। আচ্ছা। তোর মা এটা দেখে খুব হয়েছে যে সব পরিবেশটা তো ভালো, প্রকৃতিটা তো ভালো, এখানে তো বাতাস বাতাস কোথাও নেই, ওইখানে কেন এত বাতাস? তোর আব্বুকে, ভাইয়াকে, সবাইকে যখন ঘুম থেকে ডাকালো, জাগানোর পর ওই মেয়েটাকে ঘরে নিয়ে এসে দরজা ভালো করে বন্ধ করে দিচ্ছে। তো ওই রাত্রের ভিতরে মেয়েটা খুব ছটপট, ঘরের চাদর উঠে ফেলে, গ্লাস ভেঙে ফেলে, মাকে মারতেছে, খুব তুলপাড় এগুলো তো করতেছে। হয়, আপনি হ্যাঁ। কিভাবে ছাড়ালেন সেটা তারপর আমাকে আমি একটু যদি বলতেন। করতেছি, যখন আমাকে খবর দেওয়া হলো, তখন আমি গেছি। তখন আমাকে বলার পর আমি বলছি যে আমি জিনটা ছাড়াবো দিন না রাত্রে বেলা। হুম হুম। আমি এশার নামাজের পর ঘরটাকে অন্ধকার করতে হয়, জিন আনতে হলে, জিনটাকে প্রকাশ আনতে হলে অন্ধকার করে নিতে হয়। তা আমি বলছি আমি এশার নামাজ পড়ার পর আমি জিনটাকে আনবো। তো যখন বসছি, বসার পর ওই মেয়েটার 2টা হাত, মাথার মধ্যে 2 পাশ, হুম হুম। ডান এবং বাম পাশ হুম হুম। আমি চেপে ধরি। চেপে ধরার পর আমি যে তদবির, যে দোয়াটা পড়া হয়, সেটা আমি জিনকে উপস্থিত করার জন্য, তা আমি যখন এটা পড়ি, কিছুক্ষণ ছিল, আসতো না, পরে অনেকক্ষণ পরে যখন আসছে, তখন এমন অবস্থা, মেয়েটা প্রচুর চিৎকার দিতেছে, অনেক জোরে জোরে চিৎকার পারতেছে, এবং তার গলার স্বর পাল্টে গেছে, রগ গুলো ফুলে গেছে, মাথার যে তার রগ গুলো খুব ফুলে। তো আমি দেখতেছি যে এটা আর 5 মিনিট, কিছুক্ষণ সময় যদি আমি তাকে ধরে রাখি, হুম। সে বাঁচবে না, আচ্ছা ও মারা যাবে। আচ্ছা। আমার পুরো শরীর যেমন খুব
গরম হয়ে গেছে, ওর অবস্থা অনেক খারাপ, চিৎকার পারতেছে। তো আমি দেখতেছি আর কিছুক্ষণ যদি আমি ওকে এভাবে রাখি, ও বাঁচবে না, ওকে মেরে ফেলবে। আচ্ছা, সাথে সাথে আমি সেই জিনটাকে জ্বালিয়ে ফেলি। সেই কারণেই আপনি জ্বালিয়ে ফেলেছেন হ্যাঁ। জিনটাকে। যে ওকে তো বাঁচানো সম্ভব হবে না, আমি এই জন্য এবং ওকে তারপরে নিশ্চয়ই মেয়েটা সুস্থ হয়ে সুস্থ যায়। হয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই বলছিলাম যে একটা মানে আমি এটা প্রথম শুনলাম, আমি জানি না যে আপনারা অনেকে হয়তো শুনতে চান। আমাকে তার আগে একটু আপনারা প্লিজ ফেসবুক এবং SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা শুধু কি গল্পই শুনতে চান নাকি এই ধরনের বিষয়গুলো আপনাদের বেশ আকর্ষণ করে। যেমন আমি আজকে খুব শুনে অবাক হয়েছি, আমি জীবনে প্রথম শুনলাম এরকম যে জিন জ্বালিয়ে দেওয়া যায়। সো অনেকে আবার বলছেন যে ভয়ের ঘটনা চান, আমি দেখতে পাচ্ছি যে আবার অনেকে প্রশংসা করেছেন বেশি। একজন দেখলাম যে ওর মধ্যে বলে যে ভয়ের ঘটনা শুনতে চান। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি ভয়ের ঘটনা শুনতে চান, আছেই তো, ভয়ের ঘটনা বলতেই পারি একটার পর একটা আমরা। কিন্তু মাঝে মাঝে এরকম ধরনের কোনো ইনফরমেশন বা এরকম ধরনের নতুনত্ব বা এরকম ধরনের নতুন কোনো কিছু যদি জানতে পারেন তাহলে সেটা কেমন হয় সেটা আমাদের অবশ্যই SMS করে জানাবেন আমাদের ফেসবুক পেজে। আমরা অনেক খুশি হব এবং আমরা আপনাদের SMS নিয়ে সবকিছু নিয়ে ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট বিরতির পরে। এবং বিরতির পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সারাদিন রমজান মাস চলছে, রোজা রেখেছেন, অনেক ক্লান্ত, তারপরে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জেগে আছেন, বুঝতে পারছি কতটা ভালোবাসার জন্যই জেগে আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরে। The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:30। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM এবং আপনারা সবাই জানেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। এবং আপনারা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের ভূত FM আরো অনেক বেশি অন্যরকম উইথ গ্রামীণফোন। এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা আরো বহু দূরের পথ পাড়ি দিতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে তেজগাঁ থেকে লিখেছেন আসুম। আমি নামটা ঠিক বুঝতে পারলাম না যে কি ধরনের নাম। এবং আমাদেরকে রাসেল আমাদের ভাই, আচ্ছা নাম লেখেন, নাম না লিখলে আমি ঠিক করেছি SMS পড়বো না। রিদওয়ান চট্টগ্রাম থেকে SMS করেছেন টঙ্গী চিরাগড়ি থেকে মহিদুল ইসলাম। ভাই আপনার নামটা আগে লিখবেন, পরে আপনার জায়গার নাম সবকিছু। ইমন শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর থেকে লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন যে ফ্রাইডে ইজ মিনিংলেস উইদাউট ভূত FM। ওকে, আমাদেরকে শুভ্র বনশ্রী থেকে SMS করেছেন এবং এছাড়া SMS করেছেন আমাদেরকে আদিব বিলাল আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হামিম পলাশ নরসিংদী থেকে, অর্চি আমাদের ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও কবি ফারুক খান বড়াইগ্রাম নাটোর থেকে, এছাড়া আমাদেরকে আদিব SMS করেছেন। রাজীব এবং লোপা আমাদের SMS করেছেন রামপুরা থেকে, এছাড়া আমাদেরকে রাজশাহী থেকে সেকেন্ড স্টোরি ওয়াজ ডিফারেন্ট দ্যান এনি আদার স্টোরি, মানে সেকেন্ড যে আমি যে কথা বললাম মহিউদ্দিন ভাইয়ের সাথে সেটা কথা তিনি বলছেন আর কি। এছাড়াও তার মানে আপনার নিশ্চয়ই ভালো লেগেছে, আমি পজিটিভ ধরে নিলাম। এছাড়া আমাদেরকে সায়াম SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রোমান রাজশাহী থেকে, এছাড়াও রফিক আমাদের SMS করেছেন পাপড়ি এবং ফুয়াদ ভূতের গড়ি থেকে। রেগুলারই তারা SMS করেন, আজকেও করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে প্রতি সপ্তাহে আপনাদের ইমেইলের কারণে আমরা ফিরে আসতে পারি নতুন নতুন সব ঘটনা নিয়ে। সুতরাং আপনারা যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনারা সবাই জানেন, তারপরেও জানিয়ে দিলাম। এবং এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছে তারা তো চাইলে আপনারা সরাসরি ইমেইলের মাধ্যমে মানে রেকর্ড করে অডিও ক্লিপই আমাদের পাঠাতে পারেন, অর্থাৎ আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এনিওয়েজ, চলে যাব আমরা পরের ঘটনায়। এবং পরের ঘটনাটি অবশ্যই একটা ইমেইল। আমার গত সপ্তাহে, আজকেও শরীর খারাপ, বাট গত সপ্তাহে আরো বেশি খারাপ ফিল করছিলাম যখন আমি স্টুডিওতে ছিলাম। আপনাদের দোয়ায় আজকে তার চেয়ে একটু বেটার। দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের কাছে বারবার ফিরে আসতে পারি নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো এখন যেই এটা দেখছি আমার মনে হয় আজকের ইমেলটা আমি চেষ্টা করলে পড়তে পারবো।
চেষ্টা করি একটু পড়ার। লিখছেন, প্রিয় রাসেল ভাই, জানি ভালো আছেন। ভূত এফএম শুধু একটা ভয়াবহ প্রোগ্রাম তা নয়, এটা মানুষের জীবনের অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করার জায়গা। এটা বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে, যে কথা সবাইকে বলা যায় না। যাই হোক, ঢাকায় একটি পুরনো বাসায় আমি থাকি। আমাদের বাড়িতে 8টি ঘর, মানুষ এখন মাত্র 2 জন, আমি, আমার মা। আমি যখন ছোট ছিলাম গিটারের প্রতি আমার খুব আকর্ষণ ছিল, কিন্তু সবাই এই কথা শুনলেই রেগে যেত। আমাদের বাড়ির সবচেয়ে বেশি দক্ষিণে থাকতেন আমার দাদু। ওই ঘরের কারোর ওপর ওই ঘরের ওপরে ছিল একটা পুরনো গিটার, এবং সেটার প্রতি আমার তুমুল আকর্ষণ। সে কারের ওপরে মানে হচ্ছে অন্য কিছু একটা হতে পারে, ওই ঘরে কারের উপরে ছিল একটা পুরনো গিটার এবং সেটার প্রতি আমার তুমুল আকর্ষণ। দাদু অফিসে চলে গেলে আমি খাটের ওপর দাঁড়িয়ে গিটারের জং ধরা 2-3টা তারে হাত বুলাতাম। অদ্ভুত সুন্দর শব্দ হতো। একদিন মা দেখে ফেলে আমাকে ভীষণ বকা দিলেন। আমি বুঝলাম না গিটার বাজালে কি সমস্যা। দাদু মারা যাবার পর ওই ঘর তালা বন্ধ থাকতো। আমি প্রায়ই ওই ঘরে গিটারের টুংটাং শব্দ পেতাম। একদিন বাড়ির সবাই দাওয়াত খেতে গেছে ঢাকার বাইরে, কিন্তু আমি অঙ্ক পরীক্ষার অজুহাতে বাসায় থেকে যাই। আসল কারণটা ছিল দাদুর ঘরে গিয়ে গিটারটা দেখা। চাবির গোছা আমার কাছে ছিল। দাদুর রুম খুলতেই একটা গরম বাতাস এসে গায়ে লাগলো। আমি অস্থির হয়ে গিটারটা খুঁজলাম, পেলাম না কোথাও। ভাবলাম এতদিন তাহলে গিটারের শব্দ কিভাবে পেতাম। ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমার মনটাই খারাপ হয়ে গেল। যখন ঘর থেকে বের হতে যাব ঠিক তখনই গিটারের শব্দ শুনলাম। খাটের নিচ থেকে শব্দ আসছে। নিচু হয়ে তাকাতেই দেখি আমার জেঠু গিটারটা নিয়ে বসে আছে। আমি অজ্ঞান হয়েছি কখন মনে নেই। জ্ঞান ফেরার পর সবাই জিজ্ঞেস করলো আমি ওই ঘরে কি করছিলাম। আমি ভয়ে ভয়ে বললাম গিটার খুঁজতে গিয়েছিলাম। মা বলল আমি জানতাম তোর কোনো মতলব আছে বাসায় থাকার। ওই পুরনো গিটার অনেক আগেই ফেলে দিয়েছি। মার কথা শুনে আমি অবাক হলাম না, কারণ এর চেয়েও অবাক ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমার জেঠুর আমার জন্মের আগেই মারা যান অপমৃত্যুতে। আমি শুধু তাকে ছবিতেই দেখেছিলাম, তার প্রিয় গিটার হাতে। সেই থেকেই আমার গিটারের প্রতি আকর্ষণ। সেদিন চোখের সামনে হয়তো আমি হ্যালোসিনেট করেছিলাম। যাই হোক, সেই ঘরে এখন আমি থাকি। দক্ষিণ দিকটা পুরোই জঙ্গল। বাড়ির উঠোনটা দেখা যায় আমার ঘর থেকে। একটি তুলসী গাছের বেদি, একটা বিশাল আম গাছ, তারপর ঢাকা শহরের জনশীর্ণ বয়ে যাওয়া একটা খাল। জেঠুর একটা ডায়েরি খুঁজে পাই। অদ্ভুত ব্যাপার, আমার জন্ম তারিখটা 13 সেপ্টেম্বর, ফ্রাইডে। এটাই লিখেছেন অমিত কুমার আমাদের কাছে। এবং চমৎকার একটা ঘটনা এবং খুব অদ্ভুত ব্যাপার। যেদিন তিনি গিটারটা পেয়েছিলেন এবং যেদিন তিনি গিটারের সাথে পেয়ে গিয়েছিলেন তার সেই জেঠুর দেখা, যাকে শুধুমাত্র তিনি ছবিতেই দেখেছেন, সেই দুটো মানুষেরই কিন্তু তখন কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। না ছিল জেঠুর, না ছিল সেই গিটারের। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারণ অমিতের মা তার আগেই বলেছেন যে গিটারটা তিনি ঝামেলা এড়াতেই তার আগেই ফেলে দিয়েছিলেন। ব্যাপারগুলো এরকমই। কিন্তু আপনার কাছে কোনো সময় কি মনে হয় যে ছবির যে মানুষটাকে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, সামনাসামনি যাকে দেখেননি কখনো, সেই অদেখা মানুষটি, সেই ছবির মানুষটি হুট করে আপনার সামনে এসে দাঁড়াতে পারে ঠিক এরকম অদ্ভুত ভাবে? কোনো একদিন খাটের কোনায়, খাটের নিচে, আলমারির ফাঁকে, ঘরের কোনো জায়গায়, ঘরের দেয়ালে বা দরজার কোনো একটা কর্নারে আপনি হঠাৎ করে দেখে ফেললেন ছবি সেই মানুষটিকে, যাকে শুধু ছবিতে দেখেছেন, কোনোদিন সামনাসামনি দেখেননি। কেমন হবে সেটা অবশ্যই আমাদের জানাবেন। এবং এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন আমাদেরকে ভূত@radio40.fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কি নাম আপনার? ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান মাহিব। আমি আসছি মগবাজার থেকে। শুনি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথেই ঘটে। ঘটনাটার সময়কাল ছিল আপনার হচ্ছে আমার ইন্টার পরীক্ষার পরে। তো আমি যখন আমার এক্সাম শেষ করে আমার বাড়িতে বেড়াতে যাই, তো সেখানে যাওয়ার পরে আমার যারা ফ্রেন্ড ছিল আর কি, আমরা সবসময় আড্ডা দিতাম হচ্ছে আপনার রাতে। সেটা হচ্ছে আপনার সন্ধ্যার পরে শুরু হতো আড্ডা, দেখা যায় যে 11:30, 12টা এমন বেজে যেত আর কি। তো আমার যারা ফ্রেন্ড ছিল তাদের সবারই বাড়ি ছিল স্কুল। আমরা যেখানে আড্ডা দিতাম সেটা হচ্ছে একটা স্কুলের মাঠ। ওই স্কুলের মাঠের আশেপাশে কোথাও ছিল। তাদের মাঝে শুধু একমাত্র আমার বাসায় ছিল অনেক দূরে। তো দেখা যেত যে আমাকে ম্যাক্সিমাম সময় একা একা বাসায় আসতে হয়। তো সেদিন যখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করেই এই রাতের মধ্যে আপনার একটা গরুর বাছুর মাঠের মধ্যে এসে দৌড়াদৌড়ি করতেছে আর কি।
তো আমরা তো প্রথম দিকে ভাবলাম যে এত রাত্রে কার গরু বাছুর আসলো। তো আমার একটা ফ্রেন্ড কি করছে, দুষ্টামি করে ওটাকে দৌড়ে দৌড়াইতে একসময় ওইটা আর দেখে নাই। হ্যাঁ, আচ্ছা। ওইটার পিছে খুঁজতে খুঁজতে ওইটাকে আর দেখে নাই। তো আমরা সেদিন এটা দেখি সবাই একটু একটু ভয় পেয়ে যায়। তারপরে আমরা ভাবি যে আজকে আড্ডাটা এখানেই শেষ করে দেয়। হুম তো আড্ডা শেষ করার পরে যে যার মতো করে সবাই সবার বাসায় চলে যাচ্ছে। তো আমি যখন আমার বাসায় আসতেছি, স্কুল মাঠ থেকে আপনার প্রায় 5-6 মিনিট হাঁটার পরে একটা হিন্দু বাড়ি পড়ে আর কি, বিশাল বড় একটা হিন্দু বাড়ি। হুম, তো হিন্দু বাড়ি যে চিতাখোলা আছে সেটা একদম রাস্তার পাশে। আচ্ছা। তো যখন চিতাখোলার পাশে আসলাম তখন দেখলাম যে চিতাখোলার মধ্যে আগুন জ্বলতেছে। তা বুঝতে পারলাম যে হয়তো আজকে কোনো হিন্দু মারা গেছে, যার কারণে তাকে পোড়া দেওয়া হয়েছে, সেই আগুনটা হুম। এখনো জ্বলতেছে। তো এটা দেখে আর মাঠের কাহিনীটা সব মিলে আমার কেমন জানি ওই সময় থেকে একটু একটু ভয় লাগা শুরু হয়েছে। আচ্ছা। তো বলা ভালো যে আমার বাড়ি আসার সময় আপনার প্রায় রাস্তার দুপাশেই কবরস্থান। হুম যত দূর আসবে সবাই কবরস্থান পড়ে অনেক। তো আমি এইভাবে কিছু দূর হাঁটার পরে আপনার যখন একটা কবরস্থান ক্রস করি, হুম, তো তখন আমার গায়ের মধ্যে একটা গরম হাওয়া লাগতেছে। আচ্ছা। তো আমি ভাবলাম যে হয়তো বা আমি ভয় পাচ্ছি এই জন্য। হুম তো আমি তারপরে দোয়া টোয়া পরে আরো শুরু করলাম, হাঁটা শুরু করলাম। আরো কিছু দূর আসার পরে আপনার বিশাল বড় একটা কবরস্থান পড়ে। আর এই জায়গাটা সবসময় একটু অদ্ভুত থাকে, এখানে কোনো না কোনো সময় আপনার কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে। হুম তো এখানে যখন এই কবরস্থানের পাশে যখন আসলাম, তো আমার মনে হচ্ছে যে আমার পিছনে হয়তো বা কিছু একটা আসতেছে। আমি যেমন হাসছি বা ছোট ছোট ক্র্যাশিং আওয়াজ হচ্ছে, তো আমি ভাবলাম যে একবার পিছনে তাকাবো, আচ্ছা। দেখবো যে কে আসতেছে আমার সাথে। হুম তো এটা চিন্তা করে যখন পিছনে তাকাই তখন আসলেই কাউকে দেখতে পাই না, আমি দেখি যে পুরোই খালি। হুম তো আমি আবার দোয়া টোয়া পরে আমার মতো করে হাঁটা শুরু করলাম। কিছু দূর আসার পরে আপনার আমার 20 থেকে 25 হাত সামনে, আমার 20 থেকে 25 হাত সামনে দেখলাম যে একটা মেয়ের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না, উল্টো করে। তো আমি ভাবলাম যে এত রাতে কোত্থেকে মেয়ে আসলো, আহ, কি করবো এখন বুঝতে পারতেছি না সেটা দেখে। আচ্ছা। তো আমি যতই হাঁটতেছি সামনে, মেয়েটাও আস্তে আস্তে সামনে চলে যাচ্ছে। হুম তো আরো কিছু দূর যাওয়ার পরে মেয়েটা আর যাচ্ছে না, ও ওর মতো করে দাঁড়িয়ে আছে। আচ্ছা। আমি এখন একটু সামনে যেয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, এত রাত্রে এখানে কি করেন? হুম তো কোনো কথাবার্তা বলতেছে না, ও চুপ করে দাঁড়িয়ে আছে। তো পরে ভেবে নিলাম হয়তো বা শহর থেকে আসছে কারোর সাথে বেড়াতে বা এত রাতে হুম। ঘুরতে বেরিয়েছে এমন ভাবে। তো আরো কিছু দূর যাওয়ার পরে যখন আমি তার থেকে প্রায় 10 থেকে 15 হাত সামনে, তখন আমি তাকে জিজ্ঞেস করি যে কে আপনি? তো ও কোনো কথা বলতেছে না, ও হঠাৎ করেই বলতেছে যে ওরা আমাকে বাঁচতে দেয়নি, ওরা আমাকে মেরে ফেলছে। আচ্ছা। তো এই কথা শোনার পরে আমার রীতিমতো আমি অবাক হয়ে গেলাম যে এত রাত্রে এই মেয়েটা কি বলে, ও তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। হুম তো একটু পর আমি যখন আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি বলছেন এগুলো, আপনি তো এখনো জীবিত, আপনাকে কে মেরে ফেলছে? হুম তো ও কোনো কথা বলে নাই, ও শুধু কি করছে, তার সামনের যে জামাটা ছিল, হ্যাঁ ওটা আলগি মানে ওটা উপরে উঠে আমাকে ওর প্যাটটা দেখাচ্ছে। তো যেটা দেখলাম যে আসলে এই মৃদু আলোর মধ্যে সেটা হচ্ছে যে ওর প্যাট দিয়ে রক্ত বের হচ্ছে আর বিশাল একটা কাটার দাগ। এটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। হুম তো এই কথা বলার পরে সে আবার বলছে যে ওরা আমাকে হত্যা করেছে, আমাকে মেরে ফেলছে, বাঁচতে দেয় নাই। এই কথা বলে সে সামনে ঘুরে তার পিঠ উল্টালো, সেখান দিয়ে দেখতেছি যে বড় একটা কাটা, সেখান থেকে ব্লাড বের হচ্ছে। তো আমি এটা দেখে মানে পুরোই ভয় পেয়ে গেলাম যে এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। তো আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, ও কোনো কথা বলছে না, আমি আমার মতো করে দাঁড়িয়ে আছি, আমি দোয়া টোয়া যা পারি পড়তেছি। তো আমি ভাবতেছি যে আমি যদি খুব বেশি ভয় পেয়ে যাই তাহলে হয়তো সেন্সলেস হয়ে যাবো। রাইট। এরকম কিছুক্ষণ থাকার পরে হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার পিছন থেকে কোন একটা আলো আমার সামনে দেখা যাচ্ছে। হুম হ্যাঁ, তো আমি সাহস করে পিছনে তাকালাম, দেখলাম যে অনেক দূর থেকে একটা লাইটের আলো আসতেছে। হুম তো এইভাবে অনেকক্ষণ ওর পিছনে ওই লাইটের আলো দিকে তাকিয়ে থাকার পরে হঠাৎ যখন সামনে ঘুরলাম তখন আর কাউকে দেখতে পেলাম না। তো পরে যখন ওই লাইটের আলো আমার সামনে আসলো তখন দেখলাম যে ওই বাড়ির পাশের একজন বড় ভাই। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে তোমাকে এত ঘামাচ্ছে কেন, তুমি কোত্থেকে আসছো এত রাত্রে এসে? তো আমি ওনাকে বিস্তারিত কাহিনী বললাম যে এই সমস্যা এরকম হয়েছে। তো এটা শোনার পরে উনি বললো যে আমি তো অল্প কয়েকদিন আগে আসছি, এরকম কাহিনী আমিও শুনছি, আমি এখন আসলে দেখি নাই, কিন্তু এরকম শুনলাম যে এই কবরস্থানের পাশ দিয়ে যাইলে এই সমস্যাটা হয়। পরে শুনলাম এবং যারা মিস করেছেন বা যারা একটু বুঝতে পারেনি কি সমস্যাটা হয় রেগুলার মানে সবাই কি দেখেন আসলে? সবাই হচ্ছে যে যেমন একটা মর্জিন বলছে একদিন যে উনি আজান দিতে আসছেন, হুম তো হুম। আজানের প্রায় 8 ঘন্টা আগে উনি মসজিদে আসে। হুম তো উনি যেটা বলতেছে, উনি দেখতেছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, উনার রাস্তার সামনে মেয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথাবার্তা নাই, চুপচাপ। আর যদি কেউ ওকে জিজ্ঞেস করা হয় কিছু যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, কোত্থেকে আসছেন, তাহলে শুধু সে একটা কথাই বলে যে ওরা আমাকে মেরে ফেলছে, ওরা আমাকে বাঁচতে দেয়নি। পরে আমি ওই বড় ভাই, আর তাছাড়া আরেকটা হচ্ছে এরকম যে উনি বললো যে উনি ওনার যে ছোট ভাই ছিল, হুম তো ওরা এরকম রাত্রে ঘুরতো আর কি। তো একদিন ওরা দুটা ফ্রেন্ড মিলে ঘুরতেছে, তো দেখতেছে যে ওই মেয়েটাই, হ্যাঁ ওই মেয়েটাই ওই কবরস্থান থেকে রাস্তায় উঠে আসে,
এইরকম দাঁড়িয়ে থাকে, আর যদি কেউ যায় তাহলে তাকে এরকম ভাবে মানে ভয় দেখায়, অথবা কেউ যদি জানতে চায় তাকে হুম হুম। যে কি হয়েছে, আপনারা এখানে কোত্থেকে আসছেন এইসব, তাহলে শুধু একটা কথাই বলে যে ওরা আমাকে বাঁচতে দেয় না, ওরা আমাকে মেরে ফেলবে। মেরে ফেলেছে। তো পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মেয়েকে কি আসল বিষয়। পরে উনি বললো যে এই মেয়েকে কয়েকদিন আগে মার্ডার করা হয় আপনার ঢাকাতে। তো মার্ডারের পরে আপনার লাশটা নিয়ে ওখানেই কবর দেওয়া হয়, আর কবর দেওয়ার পরে আপনার ম্যাক্সিমাম সময় কেউ না কেউ এই ঘটনাটা ফেস করে। এটাই ছিল অনেক আমার কাহিনী। অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট বিরতিতে যাব এবং বিরতির আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদেরকে সুস্মিতা বণিক লিখেছেন যে তার কাছে ভয় লাগছে। আমাদেরকে শ্রাবণ লিখেছেন যে স্টোরিটা নাইস ছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও শরীফ লিখেছেন বোবা ভূত নিয়ে কিছু শুনলে ভালো লাগতো। বোবা ভূত নিয়ে খুব বেশি রকমের ইমেল কেউ আমাদেরকে আনফর্চুনেটলি পাঠাননি এবং সেটা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট আমাদেরকে দেখাননি। সো আমাদের পর্যাপ্ত ইমেল যদি আপনারা পাঠান এবং আসলে যদি আপনারা বোবা ভূত নিয়ে যদি আসলে কোনো কথা বলতে চান বা একটা এপিসোড করতে চান, আমরা করতে পারি। আমার কাছে কোনো আপত্তি নেই, আমার অনেক ইন্টারেস্ট আছে বলা যেতে পারে। আদিব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে টানা 3 রাত না ঘুমালে হ্যালুসিনেশন হয়। ওকে, কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের দেখছি সুকান্ত ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন স্টোরিটা ভালো লাগলো। রিয়া আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে SH ডালিম। এছাড়াও আদিব আমাদের এসএমএস করেছেন, ডেভিল সুমন আমাদের এসএমএস করেছেন বনশ্রী থেকে, মাসুম সাভার থেকে আমাদের এসএমএস করেছেন, তার কাছে অনেক ভয় লাগছে। সত্যম আমাদের এসএমএস করেছেন ফয়সাল এসএমএস করেছেন আমাদেরকে পুনম, এবং এছাড়াও দেখতে পাচ্ছি তানিশা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, সুস্মিতা বড়ুয়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিমন। এছাড়া আমাদেরকে কাশফিয়া এসএমএস করেছেন, হীরা মিরপুর 12 থেকে এসএমএস করেছেন, এবং মোটামুটি ম্যাক্সিমাম মানুষই আজকে আমাদের যারা এসএমএস করছেন প্রশংসা করছেন বলে পড়ছি না সবগুলো। আমাদের খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরেন এসএমএস করেছেন নাজমুল। এছাড়াও আমাদেরকে কঙ্গন এসএমএস করেছেন শাওন। লালবাগ থেকে আমাদের অন্তর এসএমএস করেছেন আমাদেরকে বাদল সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ছোট একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে এবং তারপরে রয়েছে একটা অডিও ক্লিপ, চমৎকার অডিও ক্লিপ, সুতরাং অবশ্যই শুনতে ভুলবেন না। তারপরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। জানি অনেক কষ্ট হচ্ছে এবং রমজান মাস যেহেতু আমরা দারুণ দারুণ সব ঘটনা দিয়ে আপনাদেরকে জাগিয়ে রাখার একটু চেষ্টা করছি। একটা দিনই তো সপ্তাহে, না? রাইট, ওকে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। ডিয়ার লিসেনার্স, আমি সঞ্চিতা। আমি আজকে আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব সেটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে পাই। ঘটনাটা ইউরোপের একটা দেশের একটা 15 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে। তো আমি সরাসরি কাহিনীতে চলে যাই। ছেলেটি এমনিতে খুবই ভালো, বাট ওর একটাই মানে যে বৈশিষ্ট্য চলেছে, সে খুবই কিউরিয়াস। তো হঠাৎ করে সে ইন্টারনেট ঘেটে দেখতে পেল যে তার একটা রিচুয়ালের খবর, যেটা জাজমেন্ট বা কোর্ট বলা হয়। তার সকালে যে সে রিচুয়ালটা করবে, কঠিন একটা রিচুয়াল। হচ্ছে যে সে ঠিক মতো রিচুয়ালটা করতে পারেনি somehow, এবং তার মনে হচ্ছিল যে somehow he is cursed, এবং নিজেকে সে কাজ মনে করার একটা কারণ ছিল। কারণ হলো যে সে যখনই রিচুয়ালটা সম্পূর্ণ করছিল সে একটা তার বাসার লনে, এবং সে যখন বাসায় আসলো তখন সে দেখতে পেল যেটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তার ঠিক দরজার সামনে তার প্রিয় কুকুরটা মরে পড়ে আছে, এবং মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না, 2 টুকরো হওয়া লাশ। তো এই ঘটনার পরপরই চালের পাশ থেকে যেন একটা কালো ছায়া চট করে সরে গেল, এবং এই ডার্ক শ্যাডো দেখার পর সে ঘুমাতেই পারেনি। অনেক সিডেটিভ নিল, অনেক কিছু করলো, কিন্তু তারপর তার ঘুম হয়নি।
এবং ইন্টারেস্টিং পার্ট হলো সে যখনই কোনো জানালা পাশ দিয়ে যেত বা মিররের দিকে তাকাতো তখন তার মনে হতো যেন একটা কালো ছায়া। তো এই ঘটনার 3 দিন পর সে 3 দিন ঘুমাতে পারেনি এরকম। তো সে সিডেটিভ নেওয়া বন্ধ করলো এবং ন্যাচারাল ওয়েতে তার ভীষণ ঘুম পেল। তন্দ্রা মতো আসছিল, 10 মিনিট হবে তার একটা তন্দ্রা মতো ভাব আসছিল। তখন সে একটা দেখতে পেল যে চোখের সামনে হঠাৎ করে সেই ভাবটা চলে গেল এবং সে দেখতে পেল তার চোখের সামনে 5-6 বছর বয়সী একটা ছেলে আচ্ছা বলবে তার সামনে দাঁড়ানো। একটা ক্লাসের মধ্যে যে ভিতর থেকে আলো আসছে তো সে ছেলেটা কিছু বুঝতে চাচ্ছে আর একটা ভাবছে তখন সে ভালো করে লক্ষ্য করলো যে এই ছেলেটার মুখ সেলাই করা এবং তার শরীরে বিভিন্ন আঘাতের ছিল। এটা দেখে সে তো ভীষণ ভাবে চিৎকার করে ওঠে এবং ছেলেটা যে ছিল না মানে সেটা ছিল সে বুঝতে পারে না, তার মনে হচ্ছে তার শরীর কেটে গেছে বা somehow মানে ভীষণ ব্যথা করছে এবং সে তীব্র ব্যথা নিয়ে বিছানা থেকে উঠে এবং আয়নার সামনে যায় এবং গিয়ে দেখে যে তার পেট, পিঠ এবং সে ঠিক করে যে সেই রিচুয়ালটা যদি আবারও করে তাহলে হয়তো ব্যাপারটা কন্ট্রোলে আসবে এবং সে এই রিচুয়ালটা ঠিক করার জন্য সে আবার ইন্টারনেট ঘাটে। ইন্টারনেট ঘেটে সে দেখতে পায় যে একটা অ্যান্টি রিচুয়াল টাইপের সামথিং যদি করে তার নিজের শরীরের মানুষ তাহলে হয়তো বা সেটা সে ঠিক হয়ে যাবে তার সে সমস্যা। তো সে কাজটাই করে, সে তার পায়ের একটা আঙ্গুল কেটে ফেলে। এই ঘটনার কয়েকদিন পর ভালোই কাটলো আঙ্গুল কাটার পর, কিন্তু তারপর আবার যে কে সেই তারপর সে আবার একদিন রাতে ঘুমানোর সময় সে বাচ্চা ছেলেটাকে দেখে যখন সেলাই করেছিল। কিন্তু এবার ছেলেটা সে জানা গেছে সে ছেলেটা আসলে একটা টর্চার্ড সোল। ছোটবেলায় তাকে খুবই অত্যাচার করা হতো এবং তাকে চাবুক দিয়ে মারা হতো। তাকে তার যে প্যারেন্টস ছিল বা তাকে যে লালন পালন করতো তারা প্রায়ই তাকে খুবই মারতো এবং সবশেষ তাকে মেরে তার মুখ সেলাই করে দিয়েছে এবং তার অর্ধেকটা হাতটা ঘুরে বেড়ায় এবং খুঁজে ফেরে সেই সমস্ত মানুষদের যারা মানে যাদের উপর সে প্রতিশোধ নিতে পারে। এবং এই ধরনের রিচুয়াল করলে অটোমেটিক্যালি একটা ব্ল্যাক ম্যাজিকের সৃষ্টি হয় যেটা কিনা এই ধরনের খারাপ আত্মাকে অ্যাট্রাক্ট। উনি ভয় পায়, সে আবার চিৎকার করে এবং আবার সে মানে বাচ্চাটা চলে যায় এবং ফাইনালি সে বুঝতে পারে যে এইসব রিচুয়াল দিয়ে তার কোনো কাজ হচ্ছে না। দেন সে ডক্টরের শরণাপন্ন হয় এবং ডক্টর সব দেখে শুনে রায় দিল যে এটা একটা সিরিয়াস পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইনসমনিয়া। ডাক্তাররা যেরকম নর্মালি বলে যে এটা মানে ওরা তো বিশ্বাস করে না যে কোনো ধরনের রিচুয়াল এটা হতে পারে, কিন্তু সে তো জানে তার সমস্যাটা। তো এটা নাকি একটা অ্যাডভান্স স্টেজ অফ সাইকোসিস। সে নিজেকে আঘাত করে। তো এই ধরনের চিকিৎসার জন্য একটা ডক্টর কিছু ওষুধ দিল, এতে তার কোনো ইমপ্রুভ হয়নি, বরং তার রাতে বরং ঘুমই হতো না। তারপর সে ঠিক করলো যে এই বাসা ছেড়ে সে চলে যাবে। তারপর ওর প্যারেন্টস কে সে আবার বলতে পারে না যে সে যে এই ধরনের মানে রিচুয়াল করেছে। তো তারপরে সে বাসাটা চেঞ্জ করে সে বন্ধুর বাসায় থাকে। তারপর সে তার ফ্রেন্ডের এক সাজেশনে সে তার বাসার সব ডকুমেন্টেশন আর ইন্টারনেট যে কম্পিউটার ছিল সেটা কুড়িয়ে দেয় এবং দেখা গেল যে এই ঘটনার পর তার ওই বাচ্চা ছেলে আসা বন্ধ হলো এবং তার যে ফিজিক্যাল যে সে টর্চার ফিল করছিল সেটা বন্ধ হলো। এই ছিল আমার ঘটনা। আর রাসেল ভাই দ্রুত সুস্থ হয়ে ওঠুক এই প্রত্যাশাই করে থ্যাংকস এভরিওয়ান। Declare the night of the Lord. ওয়েলকাম ব্যাক।
ঘড়িতে সময় রাত 12:58। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম-এ। আমাদের অনেকেই বলছেন যে চরম লাগছে, ভালো লাগছে, এই সে অনেক ধরনের আমি এসএমএস দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমি একজনকে ইনভাইট করেছিলাম, যিনি এই মাত্র আমাদের স্টুডিওতে এসে পৌঁছিয়েছেন। আপনি আপনি আপনার নামটা প্লিজ একটু আগে বলবেন, তারপরে আপনার ঘটনায়। আমার নাম আকাশ। আকাশ, আপনি ঠিক কয়টার সময় আমাদের এখানে এসেছেন? আমি আপনার শোটা শুরু হওয়ার পরপরই এসেছি। পরপর এসেছেন, আপনি দেরি করে ফেলেছেন অনেক, এবং আপনার সাথে আমার আসলে কথাও হয় না এবং আপনাকে আমি চিনতে পারিনি। পরে শুনলাম যে আপনি আমাদের এখানে এসেছেন। আমরা লাস্ট উইকে আমরা কিন্তু স্লিপ প্যারালাইসিস নিয়ে কথা বলেছিলাম, তাই না? এবং স্লিপ প্যারালাইসিস নিয়ে অনেকেরই অনেক আগ্রহ, কথা সেদিন আমরা জানতে পেরেছিলাম। ইমেল পেয়েছি আমরা মাত্র কিছু, ফেসবুকে অনেকেই লেখালেখি করেছেন যদিও, বাট ইমেইলে সেরকম ধরনের কোনো রেসপন্স কিন্তু আমরা পেয়েছিলাম না। বাট একজনকেই আমরা পেয়েছিলাম যিনি স্লিপ প্যারালাইসিস নিয়ে বেশ ঘাটাঘাটি করেছেন এবং খুব অদ্ভুত কিছু ইনফরমেশন দিয়েছেন। এটা ইটস টোটালি আপ টু ইউ যে আপনি সেটা শুনবেন, শুনে কি ভাববেন, কতটুকু কি মনে হয় আপনার। বাট এটা উনি এক্সপেরিয়েন্স করেছেন স্লিপ প্যারালাইসিস নিয়ে। আমরা একটা অন্যরকম ঘটনা শুনবো। ওনার দাবি হচ্ছে এটা যে স্লিপ প্যারালাইসিস যেটা আমরা জানি সেটা কন্ট্রোল করা যায়, রাইট? অফকোর্স। মানে চাইলেই কেউ কন্ট্রোল করে ফেলতে পারবে, চাইলে সে সেখান থেকে বেরিয়েও আসতে পারবে। জি, অফকোর্স। আচ্ছা, আপনি কি মনে হয় যে অনেকের কিন্তু এই সমস্যাটা আছে যে মানে হঠাৎ করে এরকম বলে যে মানে বোবাভূত জি। ধরেছে। তো মানুষ আপনি বলতে যাচ্ছেন যে সেই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনে থেকে মানে বেরিয়ে আসার মতন যথেষ্ট ক্ষমতা মানুষের মধ্যে আছে, অফকোর্স সেটা আছে, প্র্যাকটিস করতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। ওকে, ফাইন। আপনি আপনার লাইফ দিয়ে মানে আপনি যেটা বলছিলেন যে আপনার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স রয়েছে যেটা খুবই অদ্ভুত টাইপের, সেই ঘটনাটা আমরা একটু শুনি। ওকে, অ্যাকচুয়ালি রাসেল ভাই আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এটার মধ্যে যেটা বেস্ট সেটা প্রথম কি আপনি পারতেন কন্ট্রোল করতে নাকি প্রথম আপনি আসলে? আমি সবার মতো প্রথম ভয় পেতাম, প্রচন্ড ভয় পেতাম। দেন এটা নিয়ে যখন আমি রিসার্চ শুরু করি তখন আমি জানতে পারি জিনিসটা আসলে অন্য একটা জিনিস। আচ্ছা। এবং মানুষ যেটাকে বোবা ভূত বলে, অ্যাকচুয়ালি এটা স্লিপ প্যারালাইসিস লেভেলে যাওয়ার পরে মানুষ অন্যান্য ডাইমেনশনের অন্যান্য বিং, মাল্টি ডাইমেনশনাল বিংস দেখতে পায়, সেগুলোকে মানুষ ভূত বলে মনে করে এবং তখন সেটাকে বোবা ভূত বলে আখ্যায়িত করে। এটাও তো কন্ট্রাডিকশন আছে, এক একজনের কাছে ব্যাখ্যাটা একরকম, বাট আমি আপনার ব্যাখ্যাটা আপনি দিলেন এবং আপনি আপনার ঘটনাটা প্লিজ যদি বলতেন। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে স্লিপ প্যারালাইসিস এর মাধ্যমে অ্যাস্ট্রাল প্রজেকশন আর কি আউট অফ বডি এক্সপিরিয়েন্স করি, সেভাবে একদিন করা শুরু করলাম। এবং এটা আমি বলছি কারণ এটা আমার বেস্ট ঘটনা অনেক ঘটনার মধ্যে। সো আমি অ্যাজ ইউজুয়াল স্লিপ প্যারালাইসিস স্টেটে চলে গেলাম। আমার পরে সকালে উঠে আর কি 10 মিনিট জেগে থেকে তারপর আবার শুতে হয় এবং নড়াচড়া করা যায় না, তখন আপনি স্লিপ প্যারালাইসিস স্টেজে চলে যাবেন। সো চলে গেলাম, তো তখন আমি আর কি নিজের মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে দিলাম এবং রিল্যাক্স হয়ে গেলাম যে এখন আমি আমার বডি থেকে বের হব, আউট অফ বডি এক্সপিরিয়েন্স করব। সো আফটার দ্যাট আমি 4 থেকে 5 সেকেন্ড ট্রাই করার পরই আমি আমার বডি থেকে বের হয়ে আসলাম। এবং বডি থেকে বের হয়ে আসার পরেই আমি যেটা দেখলাম যে আমি যেই রুমে ছিলাম আমি সেই রুমে না, আমি সম্পূর্ণ একটা ডিফারেন্ট রুমে এবং ডিফারেন্ট ডাইমেনশনে চলে গিয়েছি। এবং রুমটা খুবই বড়, এবং এটা বলতে হবে যে একটা প্যালেসের ভিতর যদি একটা রুম থাকে, মাস্টার বেড, প্যালেসের ভিতরে মাস্টার বেড আর কি, খুবই বড় এবং খুবই লাক্সারিয়াস একটা রুমের মধ্যে আমি দেখলাম নিজেকে। তারপর আমি ওখান থেকে বাইরে তাকালাম, বাইরে তাকিয়ে দেখলাম যে গাছপালার পাতার কালার টোটালি ডিফারেন্ট, সবুজ, বাট ইটস আনডেসক্রাইবেবল, স্টিল ডিফারেন্ট। এন্ড যে সূর্যের আলোর যে কালারটা ছিল সেটা ছিল গোল্ডেন। সো দেন আমি আস্তে আস্তে আগিয়ে আমি দরজায় হাত দিলাম এবং দরজাটা খুললাম। দরজা খুলে আমি বাইরে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি প্যালেস আর কি, বিশাল বড় একটা বাসা এবং একটা সিঁড়ি আপনার আর কি গোল হয়ে নিচের দিকে নেমে গেছে। তো তখন আমি আগেও আমি শুনেছি যে স্লিপ প্যারালাইসিস এর মাধ্যমে আপনি আউট অফ বডিতে গেলে আপনি উঠতে পারবেন, ফ্লাই করতে পারবেন, ফ্লোট করতে পারবেন। সো আমি আমার বডির সামনের পার্টটা বেন্ড করে পাটা সোজা করে দিলাম, তখন আমি ফ্ল্যাট হয়ে একদম সোজা হয়ে উড়া শুরু করলাম। তখন আমি সেখান থেকে ফ্লোট করে আর কি সিঁড়ি দিয়ে, আসলে কিন্তু আপনার শরীরটা ওইখানেই শুয়ে আছে, আমার ফিজিক্যাল বডি আমার যে আপনার রুমের মধ্যে আমার রুমে শুয়ে আছে, কিন্তু আমার অ্যাস্ট্রাল বডি যেটাকে বলে অ্যাস্ট্রাল বডিটা আমার বাইরে এবং ওইটাই আমি এক্সপিরিয়েন্স করছি। এবং আমার থার্ড আই ওপেন সেই মুহূর্তে, সেই কারণে আমি থার্ড আই দিয়ে এগুলো দেখছি, কারণ আমার ফিজিক্যাল আই কিন্তু ক্লোজড।
সো তখন আমি ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ফ্লোট করে নিচের দিকে গেলাম এবং নিচের দিকে মেইন গেটটা দেখলাম। মেইন গেটটা দেখে আমি তখন ভাবলাম মেইন গেটটাকে আমি টাচ করবো না, এটা থ্রু দিয়ে যাব, কারণ আউট অফ বডিতে আপনি একটা জিনিস টাচও করতে পারেন, আবার আউট অফ বডিতে আপনি একটা জিনিস টাচও করতে পারেন, আবার থ্রু দিয়েও যেতে পারেন। তো আমি চিন্তা করলাম যে আমি এবার দরজাটা থ্রু দিয়ে যাবো এবং দরজাটার থ্রু দিয়ে যাওয়ার পরে আমি বাইরে যেটা দেখলাম যে বাইরের ভিউটা এত জোস আর কি, এত সুন্দর আর কি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ট্রাই করি। একটা বন, একটা জঙ্গল বা একটা বাগানকে মানুষ বড় বড় গাছপালা দিয়ে যদি অর্গানাইজড ওয়েতে সাজায়, সেটাকে যদি জঙ্গলের মতো দেখা যায় যেরকম লাগবে সেরকম। এটা তাও এক্সপ্লেনেশনটা হলো না, কিন্তু এর চেয়ে বেশি আমি বলতেও পারছি না। সো তারপরে আমি এবং ওই গাছপালা এবং ফুল ফল যা ছিল ওগুলো একটাও এই পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি, মনে হয় কেউই দেখেনি, অ্যাটলিস্ট এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে। সো আমি এগুলো দেখলাম, দেখার পরে আমি সেটার থ্রু দিয়ে ওড়া শুরু করলাম। মাঝখান দিয়ে একটা পথ চলে গেছে সেই বাগানের। সো আমি মাঝখান দিয়ে ওড়া শুরু করলাম, উঠছি আপনি অনেক কিছু দেখছি আশেপাশে, বিভিন্ন ধরনের গাছপালা, ন্যাচারাল ভিউ, এবং আকাশের উপরে আমি দেখতে পাচ্ছি যে অন্য ধরনের প্ল্যানেটও দেখা যাচ্ছে। ভিউ চেঞ্জও হয় মাঝে মাঝে, একবার থেকে দেখে এটা একবার থেকে দেখে ওঠা। যাই হোক, তো আগাচ্ছি, হঠাৎ করে সামনে দেখলাম যে ইলেকট্রিক ডিস্কের মতো কিছু কয়েকটা জিনিস। তো ইলেকট্রিক ডিস্কের মতো কয়েকটা জিনিস এবং এগুলো এক একটা পেয়ার, একটা আরেকটার মুখোমুখি হয়ে আছে আপস অ্যান্ড ডাউন স্টাইলে, একটা উপরে একটা নিচে, এবং মাঝখানে ইলেকট্রিক লাইনটা এরকম যে বিদ্যুৎ বজ্রপাত হলে যে আমরা যে বিদ্যুৎটা দেখি না, ওরকম ইলেকট্রিক লাইন প্রত্যেকটা ডিস্কের পেয়ারের মাঝখানে। সো আমি ভাবলাম, আমি শুনেছি যে আউট অফ বডিতে থাকলে পেইন ফিল হয় না। সো আমিও ফুল কনফিডেন্স নিয়ে ওটার ভিতর দিয়ে চলে গেলাম। ভিতর দিয়ে যাওয়ার সময় তখন আমার মনে হলো সামথিং সাকড মি ইন। সো এটা মানে হলো যে কিছু একটা জিনিস আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমি ফিল করছি আমি উপর দিকে চলে যাচ্ছি আর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এট দ্যাট মোমেন্ট আমার ফিল হলো যে আমি আর কন্ট্রোল করতেই পারছি না। সেই সময় আমি নিজেকে আবার আবিষ্কার করলাম সেই বেডটাতে, ওই ডাইমেনশনের ওই বেডটাতে, যে রুমটা থেকে আমি শুরু করেছিলাম আমার জার্নি। তো ওখানে আমি নিজেকে পেলাম এবং তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তারপর আমি ফিজিক্যাল আই খুলে আমি ব্যাক করলাম আমার বডিতে। এটাই ছিল আপনার ঘটনা, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি নিজে কোনোদিন এরকম ধরনের কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি, যেটাকে আমরা বলি স্লিপ প্যারালাইসিস। সেরকম ধরনের ঘটনা ঘটেছে এবং আমি আপনাদের অনেকের মতোই আমি ভয়ই পেয়েছি এবং আমি সেই মুহূর্তে সেই জায়গা থেকে বেরোতে পারিনি। হয়তো কেউ আমার মা বা আমার ফ্যামিলি মেম্বারদের কেউ হয়তো সেই সময় ঘরে পৌঁছেছেন, বা আমি হয়তো কাউকে টাচ করার পরে তারপরে হয়তো সেখান থেকে ফিরে এসেছি। আমার কাছে ব্যাপারটা এইরকমই। আপনার নামটা আরেকবার একটু বলবেন আমাদেরকে? আকাশ যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা হতে পারে আপনার, মানে আমি আকাশ এটা মানবেন না, বাট আপনি কিন্তু বলতেই পারেন যেটা পুরোপুরি একটা ড্রিম ছিল। বলতে পারে তো, মানে যে কেউ চাইলে তো বলতেই পারে, তাই না? যদি মানে রাইট, সেটাই। কেউ বলতে পারেন যেটা পুরোপুরি হ্যালুসিনেশন ছিল, কেউ বলতে পারেন যে না, এরকম ধরনের কোনো ডাইমেনশনে মানুষের পক্ষে যাওয়াই সম্ভব না, কেউ বলতে পারেন যে পুরো ব্যাপারটাই সত্যি, কেউ বলতে পারেন যে না, এইখানে আসলেই বোবা ভূত বলে একটা ব্যাপার রয়েছে, কেউ বলতে পারেন যে না, আসলে ব্যাপারটা এরকম কিছুই না, শোয়ার দোষে পুরো ব্যাপারটা এরকম হয়। সো আপনাদের ওপরেই সবকিছু, বাট আপনাদের সাথে ঘটনাগুলো কিন্তু ঘটেছে। যেমন আমরা ঘটনা ঘাটতে ঘাটতে হঠাৎ করে এরকম একটা অদ্ভুত ঘটনা পেয়ে গেছে, এবং যা মানে আকাশের ঘটনাটা তো আমি বলবোই যে আরো অনেকের সাথে একেবারেই মেলে না, পুরো অন্যরকম একটা জিনিস এবং অন্যরকমের একটা ঘটনা, যে ঘটনা সম্পর্কে আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না। সো ঘটনাটা একটু অন্যরকম ছিল। আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমি কিছু SMS পড়ি এবং আমি তারপরেই আমাদের পরবর্তী অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে আরো একটা ঘটনা শুনবো। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো আজকে মজার লাগছে, লিখেছেন লেগো, এছাড়াও তপু আমাদের লিখেছেন তিনি এবং সিথি ভূত FM শুনছেন, দারুণ লাগছে। ঋষাদ ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে এছাড়াও রাজু SMS করেছেন আমাদেরকে জীবন চট্টগ্রাম থেকে, রাইসা গ্রিন রোড থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তিনি ব্যাপার যেটা বললেন, রাইসা বললেন যে আকাশের ব্যাপারটা তিনি একেবারেই তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমি সেটাই বললাম যে কেউ কেউ কিন্তু বলতেই পারেন যে পুরো ব্যাপারটাই হয়তো ড্রিম ছিল, কেউ বলতে পারেন যে পুরো ব্যাপারটাই একেবারেই
অন্যরকম ছিল। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পলাশ আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে সোহেল পান্না আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরিফ, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরিফ মিরপুর 11 থেকে এসএমএস করেছেন, সানি আমাদের এসএমএস করেছেন, তিমাত আমাদের এসএমএস করেছেন, তাজবিদ আমাদের এসএমএস করেছেন, রিয়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে তাহসিন, পুনম সহ আরো অনেকে। আমি একটু আগে যে আকাশ সেখানে জয়েন করেছেন, আকাশের ছবিটা আমরা দিতে পারি কারণ উনি সবার পরে এসছেন, মাত্র 3 জনের ছবি দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি সেই 3 অতিথিকে দেখতে পারেন এবং তাদের কার ঘটনা ভালো লাগছে সেটা জানাতেও পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti। আপনি সেখানে গিয়ে লাইক দিয়ে কমেন্টও করতে পারেন। আপনাদের সারা সপ্তাহ জুড়ে আপনাদের জন্য আমি আছি সেই কমেন্টগুলো পড়ে দেখার, সেগুলো খোঁজ নেওয়ার যে কোন গল্পটা আপনার কাছে ভালো লেগেছে, কোন ঘটনাটা আপনার কাছে ভালো লাগেনি। আর এছাড়াও আমাদের এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, যেটা সবচেয়ে বেশি জরুরি। এবং আশা করছি যে এইখানে আপনারা আপনাদের জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দেবেন আমাদের কাছে, এবং অবশ্যই ঘটনা পাঠানোর সময় উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অবশ্যই ঘটনা যারা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন রেকর্ড করে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। সৌমিক, আপনার ঘটনা শুনি আমরা। আপনি ছবি তুলতে রাজি হননি? জি, আপনার অসুবিধা আছে। ওকে, আপনি এবং মঈনুদ্দিন সাহেব হাফেজ মঈনুদ্দিন উনিও চান নাই। যাই হোক, আমরা চলে যাই আপনার ঘটনায়। তো আমার ঘটনাটা বাসা কেন্দ্রিক। আমরা যখন ঢাকাতে প্রথম ভর্তি হয়ে বাসাতে উঠি, তো ভর্তি হন মানে কোথায় ভর্তি হন? ডেন্টালে। আচ্ছা, আপনি তো একজন ডাক্তার, রাইট? থার্ড ইয়ার। এখনো ডাক্তার হন নাই? ওকে, আচ্ছা, ওকে, ফাইন, শুনি আমরা ঘটনা। তো নাম তো বলা যাবে না? না, কিচ্ছু বলতে হবে না, আপনি জাস্ট আপনার ঘটনা বলেন, কোনো সমস্যা নাই। তো ওই বাসাতে উঠার পরে আমরা 6 তলাতে উঠি। তো আমি যে রুমে উঠি, তো আমাদের বাড়িওয়ালা বলে যায় আর কি যে তুমি যে রুমে উঠছো তার ঠিক নিচ তলাতেই একজন আত্মহত্যা করছে। তো ওই সময় থেকেই ভয় শুরু হয়। আমরা প্রায় 2.5 বছর ছিলাম, তো আমরা 6 জন ছিলাম, তো 5 জনই ভয় পাওয়া শুরু করে। আচ্ছা, প্রথম দিকে আমি না, তো আমার ফ্রেন্ড প্রথমে যেরকম ভয় হয় সেটা হচ্ছে যে ওয়াশরুমটা যেটা ছিল আমাদের কমন ওয়াশরুম যেটা ছিল, তো এই ওয়াশরুমটাতে সবাই বেশি ভয় পায়। আচ্ছা, কেন ভয় পাই? সেখানে হচ্ছে ছায়া দেখা যায়। আচ্ছা, ওয়াশরুমে ছায়া দেখা যায়, ঢুকতেছে, সে ফিল করতেছে ওয়াশরুমে অন্য কেউ আছে এবং সে ছায়া দেখতেছে। আচ্ছা, তো একদিন সে দেখে ভেন্টিলেটর দিয়ে 2টা চোখ তাকায় আছে ছায়া। তো সেটা দেখে দৌড় দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে তার রুমে যায়। ওই রুমটা হচ্ছে ওই রুমটা যেটাতে আত্মহত্যা করছে, তার উপরের রুমটা। তো সেই সেম ছায়াটা সে তার রুমে দেখে। আচ্ছা, এবং সে দৌড়ে আমার রুমে চলে আসে। তো আমি যাই, তো এখানে আর কিছু দেখা যায় না। তো এরকম ভাবে এই ছায়াটাই সবসময় দেখা যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছায়া দেখা যাচ্ছে। আর রাতের বেলা কমন যেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে রান্নাঘরে আওয়াজ হয়, ধুচ্ছে, চা বানাচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে আর কি রাতে। এটা পসিবল না উপর ইয়ে থেকে হবে, আশপাশ থেকে আওয়াজ আসবে এরকম কিছু না, কারণ আমাদের পাশের যে বাসাটা পুরাটাই খালি। তো এরপরে আমার এক ফ্রেন্ড এসে একদিন এরকম শুয়ে আছে, তো দেখে আমাদের যে বুয়া রান্না করতে আসে, তো এরকম একটা বুয়া রাত তখন 4টা বাজে এসে তাকে বলতেছে যে ভাইয়া কি রান্না করবো। তো রাত 4টার সময় তার বুয়া আসার কথা না, এবং সেই সময় আমাকে ধাক্কা দেয় এবং আমরা একই সাথে 2 জন এই জিনিসটা দেখি। একটা মহিলা এরকম সাদা কাপড় পরে দাঁড়ায় আছে। আচ্ছা, এবং আমি সজাগ পেয়ে যাই, 2 জনই বসে যাই, তো এরকম জিনিসটা মিলে যায়। তো আমার সাথে যেটা হলো, ফার্স্ট যেটা হয়েছে বাসাতে, সেটা হচ্ছে যে আমি দুপুরে শুয়ে আছি ক্লাস থেকে এসে। শুয়ে থাকার পরে এরকম আওয়াজ হচ্ছে যে, আমি তো মেইন গেট লক করেই শুয়ে গেছি, তো আমি শব্দ পেলাম যে মেইন গেট খুললো, কেউ ঢুকলো, জুতা খুলতেছে, বিভিন্ন রুমে যাচ্ছে। তো আমি মনে করছি আমার ফ্রেন্ডরা আসতেছে, কিন্তু একটু পরে মনে হলো আমার তো মেইন গেট আটকানো। তো আমি উঠে যাই, দেখি যে আসলে কেউ আসে নাই। তো আমার মেইন আরো ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে বাসাটা ছাড়ার আমরা ডিসিশন নেই। তো ডিসিশন নেওয়ার আমরা বাসাটা ছেড়ে দেওয়ার 2 মাস আগে ফার্স্ট আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একদিন রাত 3টার সময়। তো আমি পড়াশোনা করতেছিলাম, তো পড়াশোনা শেষ করে উঠে আমি ওই দিন বাসায় আমরা 2 জনই ছিলাম। আচ্ছা, তো আমি একটা হাতে চকলেট নিয়ে আমি বারান্দায় যাই।
তো আমি আওয়াজ শুনি আমার পিছনে, তো পিছন ফিরে দেখি একটা বাচ্চা ছেলে 5-6 বছরের হুম হুম রুমের মাঝে দাঁড়ায় আছে। ভাইয়া তখন রাত 3টা 6 তালাতে, এটা তো সম্ভব না। হুম হুম। তো বাচ্চাটা আমাকে বলতেছে যে ভাইয়া আপনার চকলেটটা আমাকে দেন। আচ্ছা তো আমি চকলেটটা বাচ্চার হাতে দিই, তো সে সুন্দর করে পাশ থেকে বারান্দা দিয়ে নেমে চলে যায় 6 তলা থেকে। তো আমি রুমে দৌড়ায় চলে আসি, তো আমার রুমমেটকে উঠানোর চেষ্টা করি, কিন্তু সে মানে উঠে না কোনো কারণে। যাই হোক, হুম হুম তো এই প্রথম ঘটনা। তার 1 সপ্তাহ পরে এরকম রাতে আমি পড়তেছি, সবাই ঘুমাই গেছে, তো এরকম আবার আওয়াজ হচ্ছে নুপুরের। আর আমাদের উপরে কেউ নাই, কারণ আমরা এই একদম টপ ফ্লোরে, হুম হুম। উপর থেকে আওয়াজ আসার কোনো সম্ভাবনা নাই। তো আমি দরজা খুলে বের হয়ে দেখি ডাইনিং স্পেসে একটি মেয়ে নাচতেছে। আচ্ছা একটি মেয়ে নাচতেছে ডাইনিং স্পেসে, মানে ওই যেরকম দেখায় আর কি, একদম ঘাগরা টাগরা পরনো, হুম হুম হুম। এরকম নাচতেছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি আবার আমার রুমে চলে আসি। তো এরকম চলতেছিল। তো পরের দিন তো সবাইকে ঘটনাগুলা বললাম। তো এরপরে মাঝখানে একটা ঘটনা মিস করে গেছি ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের রুমে ওই ওয়াশরুমেই আমরা 4 জন এক রুমে ছিলাম, মানে এরকম শুক্রবার দিন ভূত এবং শুনবো। হুম হুম। তো এই শব্দ পেলাম, ওয়াশরুম খুলে কেউ ওয়াশরুমে ঢুকেছে, মগে পানি নিল এবং সেই পানিটা ঢাললো, এবং এই পানিটা যে পাইপ দিয়ে গেছে এই আওয়াজটা পর্যন্ত পাওয়া গেছে। তো আমরা দৌড়ায় 2 জন ওয়াশরুমে গেছি, তো যাই দেখি ওয়াশরুম ড্রাই। আচ্ছা আসলে তো কেউ থাকার কথা না, কারণ 4 জনই আমরা একসাথে ছিলাম। রাইট। হুম আচ্ছা, তারপর লাস্ট যেটা ঘটনা, বাসা ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ আগে আমি এরকম শুয়ে আছি, আমার রুমে ঘুমাই গেছি। তো আমি আওয়াজ পেলাম আমার রুমের দরজা কেউ খুলে আমার রুমে ঢুকছে। হুম হুম। তো আমি এক পাশে কাত হয়ে শুয়েছিলাম। তো এরপরে আমি বুঝলাম যে আমার পাশে এসে কেউ মানে শুয়ে গেল। আপনার পাশে একদম আপনার বিছানাতে? হ্যাঁ, একদম আমার পাশে। আমি একদম শ্বাস প্রশ্বাস নিচ্ছে, গরম বাতাস পাচ্ছি, টাচ পাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে এরকম কেউ নাই যে এসে আমার পাশে শুবে। তো আমি পাশ ফিরতে গেলাম, তো এই সময় হাত এবং পা দিয়ে আমাকে জড়াই ধরছে। হুম। জড়াই ধরে বলতেছে পাশ ফিরো না, দেখার কোনো দরকার নেই। আচ্ছা তখন আমি আরো ভয় পেয়েছি যে এরকম টোনের তো কেউ নাই আমার বাসায়। হুম হুম হুম। তো আমি বুঝতে পারলাম যে হয়তো সামথিং রং। তো আমি দোয়া কালাম পড়ার জন্য চেষ্টা করতেছি, তো আমার বলতেছে দোয়া কালাম পড়ো না, দোয়া কালাম পড়ে কি হবে, আমি তোমার কোনো ক্ষতি করবো না, হুম হুম। দোয়া কালাম পড়ে লাভ হবে না। বুঝছেন ভাই, বলে আরো জোরে চাপ দিচ্ছে। আচ্ছা তো আমি সাথে সাথে আরো জোরে দোয়া কালাম পরে জোরে একটা শরীর প্রচন্ড শক্তি দিয়ে একটা পুরা শরীরকে একটা ঝাঁকি দেই। তো আমি বুঝলাম যে আমার পাশে কেউ মানে খাটের থেকে কেউ পড়ে গেছে, আওয়াজ হয়, এরকম আওয়াজ হলো। তো আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে বসে গেছি, দেখি একটা ছেলে শার্ট পরানো, লাল চেক একটা প্যান্ট পরানো, সে পড়ে গেছে, পড়ে যায় হাসতেছে আর আমার বলতেছে ফেলে দিলে কেন, আচ্ছা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হুম হুম। বলে সে হাসতে হাসতে মিলাই গেল। মানে প্রথমে আমি ঠিক বুঝি নাই যে আসলে কি, মানে আমি তাকাইতেছি আশপাশে যে আমি কি দেখলাম। হুম হুম। তারপরে প্রচন্ড ভয় পেয়েছি, পরে আমি আমার রুমমেটকে জাগাই। তো এই ছিল ঘটনা। এরপর আমরা তো বাসা ছেড়ে দিলাম, হুম হুম। এখন নতুন বাসায় উঠছি ভাইয়া, এটাতেও 1 মাস যাবত সমস্যা হচ্ছে। তো আমাদের যে বাসাটা, এই বাসাটা 6 মাস, আমরা এখন যে ফ্ল্যাটে উঠছি হুম হুম। এই ফ্ল্যাটটা 6 মাস যাবত খালি ছিল, কোনো কারণে ভাড়া হচ্ছিল না। তো আমাদের ঠিক 1 সপ্তাহ আগে একজন ভাড়া নেয়, হুম হুম। উনি পুরা ফ্ল্যাটে লাইট লাগিয়ে দিয়ে চলে যায়। এখন কোথায় গেছে বাড়িওয়ালা আর জানে না, কারণ উনি আর আসেই নেই। উনি আর ফেরেনি না, না? উনি আর ফেরেননি। এরপরে আমরা ওই বাসাটা ভাড়া নিই। তখন এই বাসাতে যেটা হচ্ছে সেটা হলো মেইন গেট অটোমেটিক খুলে যায় হুম হুম। একা একাই? একা একাই। শুধু মানে এটা যে আমি কোনো কারণে লাগাতে সমস্যা হয়েছে। অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন এবং আমাদেরকে লিখে পাঠানোর ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি আরো একবার, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আনাম SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাতুল ময়মনসিং থেকে, রাইসা গ্রিন রোড থেকে আমাদের SMS করেছেন, সাকিব এবং নিশা কুমিল্লা থেকে SMS করেছেন, ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রাসেল এবং সুপ্ত। রোমান আমাদের SMS করেছেন অনেক ভয় লাগছে, তিনি নতুন মেম্বার ভূত এফএম এ। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক ডে SMS করেছেন আমাদেরকে দ্য রক নেক্সট আউটডোর শো কবে হবে জানতে চেয়েছেন। ওকে, আমরা যে একদম টাইম মতো জানাই দিব। নাজমুল আমাদের SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি ওসমান, এবং আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। আমাদেরকে দেখতে পাচ্ছি রহিম, কনক, শফিক আমাদের SMS করেছেন পুনম, SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি সাইদ, SMS করেছেন আনাম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান
আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুকের পেজ অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. ওয়েলকাম ব্যাক। ঘড়ির সময় রাত 1:28। আপনারা বুঝতেই পারছি অনেক টায়ার্ড এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ঘুমাতে যাবেন, কারণ একটু পরে আবার উঠতে হবে। এখন তো সময় অনেক এগিয়ে এসছে, আমরা তাড়াতাড়ি শেষ করি। আমাদের পরবর্তী ঘটনা নিয়ে আসছেন আবারও দিনার। আমরা দিনারের কাছে যাই এবং তার কাছ থেকে আমরা পরবর্তী ঘটনা শুনে আসি। দিনার, শুনি আপনার পরবর্তী ঘটনাটা। জি রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছেন তোফায়েল আঙ্কেল। তো আমি সবসময় ঘটনায় চলে যাই। জি। তো ঘটনাটি ঘটে আমাদের লালবাগেই কোন একটা মাদ্রাসাকে নিয়ে। তো আমি মাদ্রাসাটির নাম বলছি না। তো ঘটনাটি ঘটে 1984-এ। তো ওনাদের মাদ্রাসায় যে হুজুরগুলো ছিলেন, তো স্টুডেন্টরা সবাই জানতেন যে সবগুলো হুজুরেরই কিছু না কিছু মানে জিন পালতেন সবাই। তো আর ওনাদের যারা হেফজ বিভাগে যেসব স্টুডেন্ট ছিল, তো প্রতি সপ্তাহের বুধবার ওনাদের সবক নেওয়া হতো, মানে হচ্ছিল রিভিশন নেওয়া হতো। তো যে হুজুর নিতেন, তো ওনার উপর সেই বুধবার দিনই একটি জিন আসতো তার উপর। তো স্টুডেন্টরা যেটা জানতো যে তাদের পড়া জিন নিচ্ছেন, তাদের পড়া সবকটা জিন নিতেছেন। তো এরকম একদিন মঙ্গলবার রাতে সবাই পড়াশোনা করতেছিল। তো সুমন, যার সাথে ঘটনাটি ঘটে, তো সে পড়াশোনা শেষ করে সে মাদ্রাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো সে রাত 1:30-2টার দিকে মানে সুমন শুনতেছে যে সুমনের জানলা দিয়ে কেউ একজন তাকে ডাকতেছে। তো সুমনের ঘুম ভেঙে যাওয়ার পর সুমন যখন জানলার দিকে লক্ষ্য করলো, তখন সুমন দেখতেছে যে সুমনের বাবা সুমনকে জানলা দিয়ে ডাকতেছে। তো যে পাশে জানলা দিয়ে ডাকতেছে রাসেল ভাই, সেই পাশটা ছিল রাস্তার পাশের একটা অংশ। তো ওইখানে কোনো মানুষ মানে কারো পক্ষে সেখানে দাঁড়ানো সম্ভব না। তো সুমন সেটা আর খেয়াল করেনি। সুমন ঘুমের ঘরে ছিল। তো সুমন তার বাবাকে দেখে সেখানে দৌড় দেয় জানলাটার দিকে। সুমনের বাবা তখন গ্রামে থাকে। তো সুমন জানলার কাছে গিয়ে দেখেছে সেখানে কেউই নেই। তো সুমন এসে ঘুমিয়ে পড়ে। তো ঘুম ভাঙার পর সে সকালবেলা সবার সাথে ব্যাপারটা শেয়ার করে। তো তারা যেটা জানতো যে তাদের মাদ্রাসায় অনেক জিনের আনাগোনা ছিল। তো তারা ভাবে হয়তো বা কোনো জিন কিছু দুষ্টামি করেছে হয়তো বা। তো তার পরের দিনকার ঘটনা, তো সবাই ঘুমিয়েছিল। তো রাত 2টা ফজরের কিছুক্ষণ আগে 3টা 3:30 এরকম একটা সময় হবে। তো সুমনের ঘুম ভেঙে যায় যে তার এক ফ্রেন্ড তাকে ডাকতেছে ঘুমের মধ্যে। তো ঘুম ভাঙার পর সুমন জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সুমনের ফ্রেন্ড সুমনকে বলতেছে যে আমি এরকম ওয়াশরুমে যাবো, তুমি একটু আমার সাথে চলো। তো সুমন ঘুম ভেঙে তার ফ্রেন্ডের সাথে ওয়াশরুমের দিকে রওনা হয়। তো ওয়াশরুমে এখানে যাওয়ার পর সুমনের যে ফ্রেন্ড সে ওয়াশরুমে চলে যায়, টয়লেটে চলে যায়। তো সুমন বাইরে দাঁড়িয়ে ছিল। তো সুমন একটা সময় লক্ষ্য করলো যে ওই অজুখানার ওই পাশটা যে তাদের যে ওয়াশরুমটা ছিল, সেখানে একটা কালো কুচকুচে একটা বিড়াল তো সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তো সুমন যেহেতু ছোট ছিল, সুমন একটু দুষ্টামি করলো সেই বিড়ালটার সাথে। তো এমন একটা অবস্থা হয়েছে যে বিড়ালটা বের হতে চাচ্ছে, বাট সুমন তাকে বের হতে দিচ্ছে না। আচ্ছা। তো একটা সময় যে সুমন বিড়ালটার চোখের দিকে তাকায়। তো কিছুক্ষণ সে চোখের দিকে তাকিয়ে থাকে। তো এটা যখন সুমনের ফ্রেন্ড যে ওয়াশরুমে যাচ্ছে, সে ওয়াশরুম থেকে বেরিয়ে যেটা দেখে যে সুমন অনেকটা একটা ঘোরের মধ্যে চলে গেছে। সে মনে হচ্ছে যে হেপনোটাইজ হয়ে গেছে। সে বিড়ালটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বিড়ালটাও তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর সুমনের যে ফ্রেন্ড, সে সুমনের দিকে তাকানোর পর যখন আবার সে বিড়ালটার দিকে তাকায় রাসেল ভাই, সে দেখে যে ওই জায়গাটা কোনো বিড়াল নেই, সেখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে মাদ্রাসার ভিতরে। আচ্ছা। এটা ফুলি কোয়াইট ইম্পসিবল সেখানে কুকুর ঢোকা। তো সে কিছু বুঝে ওঠার আগে রাসেল ভাই, সে যখন আবার ভালো করে লক্ষ্য করলো যে সেখানে বিড়াল কুকুর কিছুই নেই, সেখানে বয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে, যার দিকে সুমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো সেই বয়স্ক লোককে দেখার পর সুমনের যে ফ্রেন্ড, সে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দিয়ে সে হুজুরকে গিয়ে বলে, হুজুরের রুমে গিয়ে বলে। তো হুজুর আসে। তো এসে দেখা যায় সুমন সেন্সলেস হয়ে পড়ে আছে সেখানে। তো সুমনকে রুমে আনা হয়। তো ফজরের নামাজের পর যখন সুমনের সেন্স ফিরে, তখন সুমনকে তখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন তুমি কি দেখতেছিলা। তো সুমন যেটা বলে, সুমনও সেম কথাই বলে যে আমি প্রথমে দেখলাম একটা বিড়ালের মতো, ওর চোখের দিকে তাকানোর পর আমি একটু পরে দেখতেছি যে সেটা বিড়াল না, সেটা একটা কুকুরের মতো শেপ। তার ঠিক পরে সে যেটা দেখে যে একজন বয়স্ক একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে, যেটা সুমনের ফ্রেন্ডও দেখে। তো তারপরে কিছু মনে নেই। তো যাই হোক, এই ঘটনা ঘটার পর সবাই বেশ ভয় পেয়ে যায়। তো হুজুর বলে দেয় যে সবাই রাতে দোয়া দুরুদ পরে ঘুমাবা, আর ওয়াশরুমে গেলে আরেকজনকে সাথে করে নিয়ে যাবা।
তো তারপরের দিনকার ঘটনা, সবাই ঘুমিয়েছিল, তো ফজরের সময় সবাই উঠে উজু করার জন্য, নামাজ পড়ার জন্য। তো সবাই ঠিকই ঘুম থেকে উঠে, বাট রুমের মধ্যে সুমন নেই। সুমন নেই বলতে সুমনকে অনেক খোঁজাখুঁজি করা হয়, এর মধ্যে ফজর নামাজ শুরু হয়ে যায়। তো সবাই ফজর নামাজ শেষ করেন। তো ফজর নামাজ শেষ করে সারাদিন কিন্তু রাসেল ভাই সুমনকে খোঁজা হয় মাদ্রাসার ভিতরে, কিন্তু সুমনকে সেই মাদ্রাসার ভিতরে পাওয়া যায়নি। তো এমন না যে সুমন বা অন্য কি স্টুডেন্ট মাদ্রাসা থেকে বের হয়ে যাবে, কজ সেখানে দারোয়ান ছিল, আর কোন স্টুডেন্ট বের হয়ে যাওয়ারও কথা না। তো অনেক খোঁজাখুঁজি হয়, এর মাঝখানে রাসেল ভাই 2-3 দিন হয়ে যায়, সুমন কিন্তু পুরোপুরি অ্যাবসেন্স। তো এটা যখন মাদ্রাসা যে বড় হুজুর ছিল তাকে জানানো হয়, তো উনি ওনার একজন জিন ছিল, তো ওই বড় হুজুর যিনি, তো উনি কোন প্রসেসে করেন তা আমরা কেউ জানি না। তো উনি সেই জিনের মাধ্যমে জানতে পারেন যে সুমনকে কোন একটা জিন মাদ্রাসা থেকে নিয়ে গেছে সুমনের ঘুমানোর অবস্থায়। তো উনি যেটা করেন যে উনি সেই জিনের মাধ্যমে যেটা জানতে পারেন যে জিন ওকে নিয়ে যায়, সেই জিনটা খুবই রাগী একটা জিন এবং সে মাদ্রাসার ভিতরে ছিল। তো ওকে আনতে হলে সেই যে জিনদের যে বাদশা, আমরা অনেক সময় শুনি যে জিনদের একজন বাদশা বলে একজন থাকেন, যে এগুলো বিচারের কাজগুলো করেন। তো তার মাধ্যমে সেই জিনকে আনতে হবে, যে জিন সুমনকে নিয়ে গেছে। তো বড় হুজুর যেটা করেন, তো এর মাঝখানে রাসেল ভাই আরো কয়েক সপ্তাহ পেরিয়ে যায়। তো কোনো একটা ছুটির কারণে এই সুমনের গার্ডিয়ানও আসেন মাদ্রাসার মধ্যে। তো সব স্টুডেন্টদের গার্ডিয়ানরা এসে স্টুডেন্টদেরকে নিয়ে যায়। তো সুমনের গার্ডিয়ান এসে যখন জানতে পারে যে সুমন এরকম 2-3 সপ্তাহ যাবত মিসিং মাদ্রাসা থেকে, তখন তারা বেশ মানে শুরু করে, মানে হইচই শুরু করে মাদ্রাসার মধ্যে এবং কান্নাকাটি শুরু হয়। তখন যে তাদের বড় হুজুর ছিল, তো উনি তাকে খুব ভালো মতো করে বুঝায় যে যদি ওর হায়াত থেকে থাকে তাহলে ওকে ফিরিয়ে আনা সম্ভব, আর যদি ওর হায়াত না থাকে তাহলে কারো পক্ষেই তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তো বড় হুজুর রাসেল ভাই যেটা করেন যে উনি মাদ্রাসার সব স্টুডেন্টদের সামনে আমাকে যে ঘটনা শেয়ার করেন, তোফায়েল আঙ্কেল উনিও তখন স্টুডেন্ট ছিলেন ওই মাদ্রাসার, তো সবার সামনে রুমের মধ্যে সেই জিনের বাচ্চাকে ডাকেন। তো উনাকে ডাকার পর উনি উনাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তো জিনের বাদশা যখন তারপর যেটা করে যে জিন সুমনকে নিয়ে যায় তাকে আনায় সেখানে। তো তাকে আনানোর পর তার মুখ থেকে যেটা শুনে যে উনি এই মাদ্রাসার ভিতরে ঢুকেন অজু করার জন্য। জাস্ট উনি অজু শেষ করে বের হয়ে যাবেন, তখন তার রাস্তার মাঝখানে এসে সুমন এসে দাঁড়ায় এবং সুমন দাঁড়িয়ে উনি চলে যাবেন, কিন্তু সুমন কিছুতে তাকে যেতে দিচ্ছিলেন না। তো একটা সময় যেটা হয় যে সুমন চোখের পলক না ফেলায় উনি যেটা করেন যে উনি মানে ইনভিজিবল বাই সেখান থেকে চলে যাওয়ার কোন স্কোপ পাচ্ছিলেন না, যেহেতু সুমন তার দিকে অপলক ভাবে তাকিয়েছিল। তো সেই কারণে সে সুমনকে নিয়ে গেছে। তো অনেক কথাবার্তা বলার পর, তাকে অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয় সুমনকে ব্যাক করার জন্য, মানে সে সুমনকে ফিরিয়ে দিবে। তখন ওই জিনের বাসা যিনি ছিলেন সে তার সাথে কথা বলে, এটা সবাই শুনতেছে রুমের মধ্যে যে দুইজনের কনভারসেশন হচ্ছে। তো উনি যেটা বলেন যে উনি সুমনকে 3-4 দিন পর মাদ্রাসায় ফিরিয়ে দিবে। তো যাই হোক, এর মাঝখানে প্রায় 22-25 দিন হয়ে যায়, সুমন কিন্তু নেই মাদ্রাসার মধ্যে। তো ওই জিন যেটা বলে যে সে তাকে মাদ্রাসার ছাদে এনে ফেলে দিবে। তো আসরের নামাজের পর তো সব স্টুডেন্টরা কিউরিসিটি নিয়ে সবাই ছাদের উপর গিয়ে ওয়েট করতে থাকে 3 দিন পর। তো আসরের পর আর সুমনকে পাওয়া যায়নি। সুমনকে পাওয়া যায় সেটা হচ্ছে মাগরিবের আজান দিবে এমন একটা সময় সুমনকে তারা পায় যে সুমনের যে রুমটা ছিল সেই রুমের বারান্দার মধ্যে। তো যখন সুমনকে পাওয়া হয়, তো সুমনের সেন্স ফেরার পর তারা যেটা দেখে যে সুমনের পুরো শরীরে যে ব্যাট দিয়ে আঘাত করলে রাসেল ভাই যেমন দাগ হয়ে যাবে লাল কালার, সেই রকম লাল দাগ হয়ে আছে তার পুরো সমস্ত শরীরে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কোথায় ছিল এই কয়দিন, সে কিন্তু রাসেল ভাই কিছুই বলতে পারে না। আচ্ছা, এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিনার আপনার পরবর্তী ঘটনার জন্য। আমি আর একটা ঘটনা পড়বো, তবে তার আগে আমরা জানাই যে আমরা একটা ঘটনা পড়ে তারপরে আমরা ছোট একটা ঘটনা আছে আমাদের কাছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সালাম সিলেট থেকে লিখছেন যে আকাশের ঘটনাটা তার কাছে মেডিটেশনের মতন মনে হয়েছে। মেডিটেশনে গিয়ে সে মেডিটেট করেছে এবং তারপরে সে ওইরকম একটা ডাইমেনশনে গিয়ে সে ঘুরে এসছে। আমার তো মনে হয় যে আপনি যে কোনো কিছুই বলতে পারেন, কিন্তু মানে যিনি উনি বলেছেন ওনার বিশ্বাস থেকে, আপনি আপনার বিশ্বাস থেকে বলছেন, কোনো প্রবলেম নাই, ডিসকাশন চলতে পারে। ফেসবুকে আমরা এই ডিসকাশনটা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটা ছোট্ট ঘটনা আমি আপনাকে জানাই। এটা একটা ইমেল পড়ি। নাজিয়া আমাদের লিখছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে here is my analyst story, hope you will like it and read it on Bhoot FM. আমরা আগে মহাখালী ডিওএইচএস থাকতাম এবং রোড নাম্বার সব দিয়ে দিয়েছেন। যাই হোক, তিনি বলছেন যে একটু কাছে একটা মাজার রয়েছে। আমাদের বাসায় কিচেন এন্ড গেস্ট রুমের জানালা দিয়ে সেই মাজারটা দেখা যেত। আমার 2nd ফ্লোরে থাকতাম আমরা এবং আমাদের প্রায় বাসায় ছোট ছোট ইনসিডেন্ট হতো। মাঝে মধ্যে হোয়াইট পাঞ্জাবি পরা লম্বা এক বুড়ো লোককে ডাইনিং রুমে ফ্রিজের সামনে থেকে কিচেনের দিকে হেঁটে চলে যেতে দেখা যেত।
এটা মাঝে মাঝে দেখা যেত। আপনি চিন্তা করুন, একটু পরে সেহরির জন্য উঠতে হবে, এবার এখনো হয়তো ভূত এফএম শেষ করে ডাইনিং রুম একবার যেতে হতেও পারে। গেস্ট রুমের জানালার পাশের ওয়ালে একটা উল্টো হাতের ছাপ দাগ ছিল। হাতে তেল লাগিয়ে ওয়ালে হাত রাখলে যেমন হয়, দাগটা ছিল ঠিক সেরকম। আমরা ভেবেছিলাম আমাদের কারোর হাতের দাগ, কিন্তু কোনোভাবেই কারো হাতের সাথেই সেই দাগটি মেলেনি এবং দাগটা দেখে মনে হতো কেউ দেয়াল থেকে উল্টো হয়ে মেঝের দিকে নেমে গেছে। বোঝেন অবস্থা। আমার এইচএসসি এক্সামের আগে আমি গেস্ট রুমে শিফট হয়ে যাই। মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় আমি শুনতে পেতাম যে আমার পায়ের কাছে, কখনো মাথার কাছে কেউ বসে মানে মাঝে মাঝেই নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস নিলে যেরকম একটা সাউন্ড হয় সেরকম একটা সাউন্ড হচ্ছে। গেস্ট রুমের বাথরুমে 2টা ডোর ছিল। ঘুমাতে যাওয়ার আগে বাথরুমের লাইট জ্বালিয়ে রাখতাম এবং একটা ডোর লক করে দিতাম আর একটা ওপেন থাকতো রুমে আলো ঢোকার জন্য। একদিন রাতে শুয়ে পড়ার ঠিক একটু পরেই বাথরুমের ডোর লক খুললে যেমন শব্দ হয় সেরকম কট করে একটা শব্দ হলো। আমি বাথরুমের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, ভাবলাম কেউ হয়তো গিয়েছে, বাট কাউকেই দেখতে না পেয়ে আমি রুমে লাইট জ্বালিয়ে বাথরুমে গেলাম। যে দেখলাম যে ডোরটা লক করা, সেটা লকটা খোলা। সেদিন রাতে আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। আরো 4টা ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো পাঠাবেন তিনি এবং সেই ঘটনার জন্য আমরা অপেক্ষা করলাম। চমৎকার ছোট ছোট করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হিন্টস তিনি দিয়েছেন এবং এই যারা শুনেছেন তাদের আমি বিশ্বাস করি প্রত্যেকেই তাদের বাসার দৃশ্যগুলো দেখতে পেয়েছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নাজিয়া। আপনার পরবর্তী ঘটনার জন্য আমরা অপেক্ষা করছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ছোটটা বিরতির পরে আবারও ফিরে আসছি, আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না। ফিরে আসছি একটু পরে। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আর আমি দেখতে পাচ্ছি যে সাদমান সাকিব জিসাদ আমাদের ফেসবুক পেজে অনেক প্রশংসা করেছেন, তিনি অনেক বড় ফ্যান আমাদের বুঝতে পারছি। তানভীর আহমেদ সাগর লিখেছেন ভূত এফএম অসম। আমাদেরকে শুভাশিস মন্ডল ইন্ডিয়া থেকে, এই মুহূর্তে কলকাতা থেকে, তিনি বলেছেন যে আজকের এপিসোডটি ভালো হচ্ছে। আমাদেরকে বিষ্ণু পল লিখেছেন এবং তিনি শুনছেন আমাদের এখানে ফেসবুক পেজে। আরো অনেকেরই রয়েছে অনেক রকমের কমেন্ট। লিসনিং টু ভূত এফএম উইথ মাই লিটল ব্রো লিখেছেন রাফসান। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন সেমিস্টার পরীক্ষার ভূত তাড়াতে ভূত এফএম শুনছেন, শিশির দীপ্ত। এছাড়াও শাকিল নীল রয়েছেন আমাদের সঙ্গে, সাকিব, সাজিদ। ফেসবুকে অনেকেই রয়েছেন। বোবার ঘটনা সত্যি মনে করেন সাগর বাবু লিখেছেন তার মতামত। এছাড়াও পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এই ইমেইলগুলো আমরা পড়ব এবং পুরো সপ্তাহ জুড়েই আমরা আপনাদের ফেসবুকে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আমরা দেখবো, যে কমেন্টগুলো আপনারা করেছেন সেগুলো আমরা দেখবো, আমরা জানবো আপনাদের পছন্দ অপছন্দের কথা। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই ভূত এফএম অসম লিখেছেন, এখানে অনেকেই দেখতে পাচ্ছি লিখেছেন এই কথাটা। যাই হোক, আমাদের হাতে সময় খুব কম। আমাদের সঙ্গে মঈনুদ্দিন ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাই। আপনি বলছিলেন যে দীর্ঘদিন আপনি ঢাকার বাইরে ছিলেন, তাই তো? জি। আচ্ছা, ঢাকার বাইরে ছিলেন, আপনি কি একটা ব্রিজের নাম বলছিলেন, সেই ব্রিজের একটি ঘটনাটা একটু বলেন তো আমাকে একটু, যে কি হয় ওখানে? শরীয়তপুর জেলা, জি জি জি। ভেদরগঞ্জ থানা, হ্যাঁ হ্যাঁ গ্রামটার নাম হচ্ছে শাহজাহানপুর। জি সেখানে একটা ব্রিজ আছে, জি। ধাবরানো ব্রিজ। ধাবরানো ব্রিজ। হ্যাঁ, আচ্ছা। এটা বাংলাদেশের মধ্যে যারা মাল বুঝাই করে নিজের ট্রাক, হুম। এটা সবাই প্রসিদ্ধ নাম করা। আচ্ছা, এই ওকে। ব্রিজটা ধাবরানো ব্রিজ, অর্থাৎ সন্ধ্যার দিক মাগরিবের আজানের পর পর ওই ব্রিজটার উপর দিয়ে যে যাবে তাকেই এই থাপড়াতে থাকে। বাহ, চমৎকার। আমরা এখানেই শেষ করবো আজকের ভূত এফএম। কিন্তু তার আগে জানিয়ে দিই যে এই যে লাস্টে যে জিনিসটা, মানে আমরা একটু আগেই শেষ করছি কারণ আবার সেহরি টেহরি অনেক সেহরি মানে ব্যাপারে উঠতে হবে এবং আপনাদের সবাইকে আবার প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নেওয়ার একটা প্রয়োজন রয়েছে। তো আমি বলে দিই যে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে এরকম একটা জায়গা, যে জায়গাতে আপনি চাইলেই এক্সপিরিয়েন্স করে আসতে পারেন, সত্য মিথ্যা দেখে আসতে পারেন, আপনি যেতে পারেন এবং আপনার সাথে যে ঘটবে এটা জানি না, কিন্তু খোঁজ খবর নিতে পারেন। এটা নাকি খুবই প্রসিদ্ধ একটা জায়গা। সুতরাং সময় পেলে, কালকে ছুটির দিন রয়েছে, খুব বেশি দূরেও না, অনেকে যে চাইলেই দেখে আসতে পারেন, যারা বিশেষ করে ঢাকা